দর্শন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থেকে আবারও দর্শন পরিবারে নতুন ভাবে পেপার ওয়ানের ক্লাস আমাদের শুরু হচ্ছে। তো সেই ক্লাস সম্পর্কে তো আমি পরে বলবো। আগে আমি তোমাদের এই বিষয়টা আলোচনা করতে চাই যে তোমরা পেপার ওয়ান কিভাবে কভার করবে। হ্যাঁ, অনেকেই নেট সেটের জন্য পড়াশোনা স্টার্ট করো, তারপরে তোমরা বুঝে উঠতে পারো না যে কিভাবে পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো পেপারকে একত্রিত করে কিভাবে তোমরা পড়াশুনো করবে। সেই বিষয়টা কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না, এবং এই বুঝতে না পারার দরুন অনেকেই কিন্তু টোটাল টপিকগুলো কিভাবে কভার করতে হবে সেটা আমরা বুঝি না। এবং আজকের ক্লাসটা এই কারণেই আমরা টোটাল সিলেবাস নিয়ে বিষয়টা আলোচনা করব, এবং পেপার টু এর সঙ্গে কিভাবে তুমি পেপার ওয়ানের প্রতিদিন কিভাবে পড়াশোনা করবে, তার যে টাইম শিডিউলটা তোমার কিরকম হওয়া উচিত, সেই সমস্ত বিষয় আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের এই ক্লাসটা শুরু করা যাক। এবং আজকের ক্লাসে আমি তোমাদের সামনে পেপার ওয়ানের সিলেবাসটা রাখবো। আমি স্ক্রিন শেয়ার করব তোমাদের পেপার ওয়ানের সিলেবাসটা। তোমরা প্রত্যেকে, আমি যখন পেপার ওয়ানের ইন ডিটেলড টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেটা প্রত্যেকে কিন্তু তোমরা সামনে টপিকগুলো খুলে রাখবে। দেখবে আজকের ক্লাস থেকেই, হ্যাঁ, তোমাদের পেপার ওয়ানের কনসেপ্ট পুরোপুরি আজকের ক্লাস থেকে অনেকটা তোমাদের পেপার ওয়ানের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করছি, আজকে থেকে 6 মাস বা 8 মাস বাদে যখন তোমাদের সম্পূর্ণভাবে পেপার ওয়ানের সিলেবাস পড়া কমপ্লিট হয়ে যাবে, এইটুকু আমি তোমাদের অ্যাসিওর করছি যে পেপার টু এর থেকে পেপার ওয়ানে তুমি অনেক অনেক বেশি কনফিডেন্ট থাকবে পরীক্ষার সময়। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমি প্রথমেই স্ক্রিন শেয়ার করছি, সিলেবাসটা তোমাদের সামনে রাখছি। তোমরা আগে সিলেবাসটা ভালো করে দেখো। জানো তো আমাদের স্টুডেন্টসদের সবচেয়ে বেশি প্রবলেম কোথায় হয়? প্রবলেমটা এই জায়গাটাতে হয় যে আমরা পেপার ওয়ান এবং পেপার টু এই দুটোর সিলেবাস সম্পর্কে আমরা মোটেও ওয়াকিবহাল নই। যদি আমরা ওয়াকিবহাল হই না, সেইখান থেকেও অন্তত মিনিমাম 10টা প্রশ্ন কিন্তু তোমাদের কমন পাওয়া উচিত। মিনিমাম 10টা প্রশ্ন পেপার ওয়ান এবং 10টা থেকে 20টা প্রশ্ন পেপার টু, সেটা তুমি যে কোনো সাবজেক্টেরই হও না কেন। এই জন্য প্রথম যদি তুমি নেটের জন্য পড়াশোনা স্টার্ট করো, তোমার কিন্তু প্রথমেই এটা উচিত পেপার ওয়ান এবং পেপার টু এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে সচেতন হওয়া। আমি বলবো যে পেপার টু প্রথম অন্তত 20 থেকে 30 দিন তোমার ভালো করে এটা দেখা উচিত যে পেপার টু তুমি যে সাবজেক্টেরই হও না কেন, পেপার টু এর সিলেবাসের মধ্যে কি কি রয়েছে এটা তোমার জানা উচিত। অর্থাৎ টপিক গুলো কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার ভেতরের সাব টপিক গুলো কি কি রয়েছে। তুমি যদি সেই সাব টপিক গুলো সম্পর্কে সচেতন হও, তাহলে কিন্তু তোমার পেপার টু এর সিলেবাস কভার করতে খুব বেশি সময় লাগবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমি যদিও আজকে পেপার টু এর ক্লাস নিয়ে বসিনি, আজকে আমরা পেপার টু নিয়ে আলোচনা করব না, কিন্তু পেপার ওয়ান নিয়ে অবশ্যই আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা ইউনিট নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসি, যাকে ফুল ফর্ম তার হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এবং এখন এনটিএ সেই পরীক্ষাটা আমাদের কিন্তু অর্গানাইজ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা। এই পরীক্ষাটা এখন, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমেই এখন কিন্তু অর্গানাইজ করা হয়। এবং আমরা সবাই এটা জানি যে যারা নেট সেট দেয় তাদের টোটাল দুটো পেপার আছে, সেই দুটো পেপারের একসাথে পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, একটা হচ্ছে জেনারেল পেপার, যেই জেনারেল পেপারের নাম দেওয়া হয়েছে জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড, এবং আরেকটা হচ্ছে সাবজেক্টের। দেখো, এটা তো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কলেজ বা ইউনিভার্সিটির ভবিষ্যতে প্রফেসর হতে যাচ্ছ। সেখানে তোমার সাবজেক্টের নলেজ যতটা প্রয়োজন, ঠিক আছে, শুধু অ্যাটিটিউড দিয়ে তোমরা দেখেছো যে টিচিং অ্যাপটিটিউডের ক্লাস করতে গিয়ে তোমরা দেখেছো যে শুধুমাত্র অ্যাটিটিউড দিয়ে কিছু হয় না, সেখানে নলেজটা ভীষণ দরকার। তুমি যে বিষয়ে স্টুডেন্টকে পড়াতে যাচ্ছ সেই বিষয় সম্পর্কে ইনডেপথ নলেজ তোমার কিন্তু থাকা দরকার। এবং সেই ক্ষেত্রে কলেজের যখন তুমি প্রফেসর হতে যাচ্ছ বা ইউনিভার্সিটির যখন তুমি প্রফেসর হতে যাচ্ছ, আশা করি তোমরা এটা নিশ্চয়ই জানো যে নেট কোয়ালিফাই করলে অল ওভার ইন্ডিয়ার সকল কলেজে, হ্যাঁ, অ্যাপ্লাই করার জন্য বা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য তুমি কিন্তু এলিজেবল হয়ে গেলে।
হ্যাঁ, তুমি কিন্তু এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা ক্রস করলে তুমি যদি নেট কোয়ালিফাই করতে পারো, সেখানে কিন্তু অল ওভার ইন্ডিয়ার সকল কলেজে তুমি কিন্তু, সব কলেজে তুমি কিন্তু অ্যাপ্লাইটা অন্তত করতে পারবে। যে কোনো ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবং তার সাথে সাথেও কিন্তু নেট কোয়ালিফাই করলে আরেকটা পথ খোলা থাকে, যে তুমি যে কোনো মানে জায়গায় তুমি পিএইচডির জন্য অ্যাপিল করতে পারবে। অর্থাৎ নেট কোয়ালিফাই করলে দুটো পথ তোমার সামনে খোলা, একটা হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটা যেমন তোমার সামনে খোলা, তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু পিএইচডির রাস্তাও তোমার ওপেন হয়ে যায়। এবং নেটেরও কিন্তু দুটো আলাদা ক্রাইটেরিয়া থাকে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ লেকচারারশিপ, এবং আরেকটা হচ্ছে তার সঙ্গে কিন্তু থাকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অর্থাৎ যাকে আমরা ইন শর্ট বলি জেআরএফ। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি জিআরএফ কোয়ালিফাই করো, অর্থাৎ তোমার যদি কাট অফ মার্কসটা ওপরের দিকে থাকে, হ্যাঁ, তোমার হয়তো নেট কোয়ালিফাই করছে কেউ 65%-এ নেট কোয়ালিফাই করছে, সেখানে তুমি দেখবে যে 75% বা তার ওপরে পেলে সেখানে ইউজিসি কিন্তু জিআরএফ দিচ্ছে, নট জিআরএফ। অনেক স্টুডেন্টসরা কিন্তু এটা ভুল করো, এটা কিন্তু জিআরএফ নয়, জিআরএফ। জিআরএফ কথাটার ফুল ফর্ম হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এবং এই ফেলোশিপটা তুমি যদি পাও নেটে, হ্যাঁ, এই ফেলোশিপটা তুমি যদি পাও, তোমার সামনে কিন্তু দুটো পথ ওপেন থাকে। একটা হচ্ছে যে কোনো কলেজ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তুমি যেমন এলিজেবল হয়ে গেলে, তেমনি ভাবে কিন্তু এই অল ওভার ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে তুমি কিন্তু পিএইচডির জন্য সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। সেখানে কিন্তু কোনোভাবেই তোমাকে কোনো রিটেন এক্সাম দিতে হবে না। রিটেন এক্সাম মানে হচ্ছে রেট এক্সাম, সেখানে কোনো রিটেন এক্সাম দিতে হবে না, সরাসরি তুমি সেখানে ভাইভা দিতে পারবে। এবং ভাইভা দিয়ে কোর্স ওয়ার্কের মাধ্যমে তুমি যে কোনো বড় ইউনিভার্সিটিতে, সেটা আইদার হতে পারে দিল্লির কোনো বড় ইউনিভার্সিটি, হতে পারে জেএনইউ, হতে পারে দিল্লি ইউনিভার্সিটি, হতে পারে বম্বে ইউনিভার্সিটি, হতে পারে ম্যাড্রাস ইউনিভার্সিটি, হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি যদি জিআরএফ কোয়ালিফাই করো, তুমি কিন্তু সেখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং শুধু পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে তা নয়, তার সঙ্গে তুমি কিন্তু একটা সার্টেন রেমুনারেশন তুমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পাবে। হ্যাঁ, ফেলোশিপ তুমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পাবে। ঠিক আছে? তার মানে নেট কোয়ালিফাই করলে কিন্তু তোমার সামনে অনেক রাস্তা খোলা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জানার অনেক সময় অভাব থাকে, আমরা বুঝতে পারি না আমরা কি করব, কিন্তু নেট কোয়ালিফাই করলে এতগুলো রাস্তা তোমার সামনে খোলা। কিন্তু তুমি যদি সেট কোয়ালিফাই করো, সেট মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, একে কিন্তু আগে স্লেট বলা হতো। হ্যাঁ, স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, এখন তাকে সেট বলা হয়, এসিটি সেট। আর সেট কোয়ালিফাই করলে কি হয়, হ্যাঁ, সেটে কিন্তু কোনো রকম আলাদা কোনো জিআরএফ দেওয়া হয় না। জিআরএফ যেটা নেটের ক্ষেত্রে দেওয়া হয় পিএইচডির জন্য, হ্যাঁ, সেখানে স্কলারশিপ দেওয়া হয়, কিন্তু সেটের ক্ষেত্রে কিন্তু এইরকম স্কলারশিপ দেওয়া হয় না। সেটের জন্য যেটা হয়, দাঁড়াও আমি স্ক্রিন শেয়ারিংটা এখন বন্ধ করি, আগে ইন জেনারেল কথাগুলো তোমাদের বলে দিই। আর সেটের জন্য যেটা হয় সেটা হচ্ছে কিন্তু তুমি আমাদের স্টেটের মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো কলেজে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বা যে কোনো ইউনিভার্সিটিতেও সেটা হতে পারে। যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু তুমি সেট কোয়ালিফাই করলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ প্রফেসর লেভেলে যাওয়ার জন্য প্রথম যেটা স্টার্টিং পয়েন্ট থাকে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ফার্স্ট স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমরা ঢুকি, তারপরে আমাদের প্রমোশন হতে হতে, আমাদের ক্যাশ হতে হতে, হ্যাঁ, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, এটাও তোমাদের আমি টিচিং অ্যাপটিটিউডের মধ্যে পড়াবো। কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের উপরে কিন্তু প্রশ্ন থাকে। তো এই কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে কিন্তু ধীরে 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 তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে সেখানে স্টেজ 2 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেইখান থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, দেন সেখান থেকে তুমি ইউনিভার্সিটিতে থাকলে তুমি প্রফেসর হবে, বা কলেজে থাকলে তুমি প্রিন্সিপাল হবে, অনেক বড় বড় পদে তুমি সেখানে যেতে পারো। কিন্তু তার স্টার্টিং পয়েন্টটাই কিন্তু সূত্রপাতটাই হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেটা কলেজেও তাই হয়, সেটা কিন্তু ইউনিভার্সিটিতেও তাই কিন্তু হয়। আর স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট কোয়ালিফাই করলে কিন্তু তোমার এই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে তুমি সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, আর এজ, এজ এখন যে কত করেছে, 40 করেছে মনে হয় এজ। হ্যাঁ মহুয়া, এজ মনে হয় 40 করা আছে। হ্যাঁ, এই 40 বছর নাকি এজ এখন। অনেকে তো আমি দেখেছি যে অনেকে স্যাক্ট যারা রয়েছেন, আমাদের স্টেট লেভেল টিচাররা যারা রয়েছেন, স্যাক্ট যারা রয়েছে স্টেট এডেড কলেজ টিচার, তারা তো অনেক বেশি বয়সেও আমি তাদেরকে এক্সাম দিতে দেখেছি, অর্থাৎ 44-45 বছর। কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে আই থিঙ্ক 40 বা 42 এইরকমই কোনো একটা এজ লিমিট রয়েছে। এজ লিমিটটা একটু দেখে নিতে হবে আরেকবার, যে এজ লিমিট কি রয়েছে।
ম্যাম এবারে একটু চেঞ্জ হয়েছিল না যে নেট পাশ করলে শুধুমাত্র মানে পিএইচডির জন্য করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে না, ওটার পারবে না? মধ্যে ভাগ করে দিয়েছিল, ওটার মধ্যে ওরা ভাগ করে দিয়েছিল, লেভেল নির্ধারণ করে দিয়েছিল। কিরকম, আমি তোমাকে বলছি যে নেটের মধ্যে যে এতদিন ধরে দুটো ভাগ ছিল না, হ্যাঁ, যে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আরেকটা হচ্ছে তোমার ওই যে রিসার্চ ফেলোশিপ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এইভাবেই নেটের ওই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে ভাগ করেছিল যে যদি তুমি 60%-এর মধ্যে থেকে পাও তাহলে তুমি এই পদ, তুমি যদি 60 থেকে 65%-এর মধ্যে পাও তাহলে তোমার আরেকটু ওপরে, হ্যাঁ, তার উপরে যদি পাও আরেকটু উপরে, ওই রকম করেছিল। ঠিক আছে, কিন্তু এখন কতটা সেটাকে বরাদ্দ করা আছে, হ্যাঁ, সেটা কিন্তু সন্দেহের ব্যাপার আছে। ঠিক আছে, যে কতটা ওটা ফ্রুটফুল হয়েছে কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা কিন্তু দেখার মতো বিষয় আছে। ঠিক আছে, কিন্তু জেনারেলি জেনারেলি যেটা আছে, যে তুমি যদি নেট কোয়ালিফাই করো, নেট প্লাস জিআরএফ, তুমি যদি দুটো একসাথে তোমার হয়, তাহলে কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে তুমি তো অ্যাপ্লাই করতে পারবেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। এবং তার সাথে সাথে তুমি কিন্তু রিসার্চ ফেলোশিপের জন্য তুমি যে কোনো জায়গায় তুমি পিএইচডির জন্য অ্যাপিল করতে পারবে। বাট সেট কোয়ালিফাই করলে আরেকটা ব্যাপার হয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে, শুধু পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তার বাইরে তুমি কিন্তু হবে সেট কোয়ালিফাই করলে তুমি বেরোতে পারবে না। এটা হবে কিন্তু নাকি? একটা, হ্যাঁ, প্রতি কেউ কিছু, বছর প্রতি বছরই পাশ করে সেই এক বছরের মধ্যে পিএইচডির জন্য করতে হবে না, নাকি 2 বছরের সময়সীমা থাকে, 2 বছরের সময়সীমা থাকে, তার মধ্যেই, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমার আজীবন ইয়ে থাকে, তাতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, শুধু নেট কোয়ালিফাই করলে, শুধু নেট কোয়ালিফাই করলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি এলিজেবল হয়ে যাবে। সেখানে পিএইচডি করার জন্য তোমাকে রেট দিতে হবে আলাদা করে, আলাদা করে তোমাকে রিটেন এক্সাম দিতে হবে পিএইচডির জন্য। একজন একজন করে ক্লিয়ার করি, মহুয়া প্রশ্ন করলো, হ্যাঁ, সেখানে কিন্তু পিএইচডির জন্য তোমাকে রেট এক্সাম আলাদা দিতে হবে। কিন্তু তোমার যদি জিআরএফ থাকে, তাহলে কিন্তু সেখানে তোমাকে রেট এক্সাম দিতে হচ্ছে না, সেখানে কিন্তু সরাসরি তুমি বাই ইন্টারভিউ তুমি সেখানে ঢুকতে পারছো। কিন্তু রেট, মানে তোমার যদি রিসার্চ ফেলোশিপ না থাকে তাহলে কিন্তু তোমাকে রেট দিতে হবে, রেট দিয়ে কিন্তু তোমাকে ঢুকতে হবে পিএইচডির জন্য। বাট পিএইচডিটাও কিন্তু ম্যান্ডেটারি, হ্যাঁ, এটাও মনে রাখার মতো বিষয়, যে তুমি যদি ভাবো যে আমি শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম, আমি পিএইচডি করলাম না, না, পিএইচডিটাও ম্যান্ডেটারি। হ্যাঁ, হয়তো বা কলেজে ঢোকার জন্য এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের স্টেট গভর্নমেন্ট পিএইচডিটাকে ম্যান্ডেটরি করেনি, কিন্তু ভবিষ্যতে পিএইচডি কিন্তু ম্যান্ডেটরি হয়ে যাবে। হ্যাঁ, পিএইচডির জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হবে, এক্স্যাক্টলি, পিএইচডি এন্ট্রান্স এক্সামকেই কিন্তু রেট এক্সাম বলা হয়। ঠিক আছে, ওটা ওটা দিতে হবে, ওটা কোয়ালিফাই করে তারপর তোমাকে ঢুকতে হবে। যেমন আমি সাপোজ আমি বলছি যে আমি যখন পিএইচডিতে ঢুকেছি, আমি কিন্তু নেটের মাধ্যমে আমি পিএইচডিতে ঢুকিনি, কারণ আমি তখন কিন্তু নেট কোয়ালিফাই করিনি। তখন আমি রেট এক্সামের মাধ্যমে আমি সরাসরি কিন্তু পিএইচডিতে ঢুকেছি। কিন্তু এই মুহূর্তে অনেক বড় বড় ইউনিভার্সিটি শুধুমাত্রই যারা ধরো জিআরএফ কোয়ালিফাই করেছে তাদেরকেই কিন্তু প্রথম সুযোগ দেয়। ঠিক আছে, মানে তাদেরকে পিএইচডি করার জন্য তারা প্রথম সুযোগ দেয়। সেকেন্ড সুযোগ আসে যারা রেট দিচ্ছে তাদের কাছ থেকে, তাদের কাছে কিন্তু সেকেন্ড সুযোগটা আসে। প্রথম সুযোগটা কিন্তু শুধুমাত্র ওই যারা জিআরএফ কোয়ালিফাই করেছে তারাই কিন্তু প্রথম সুযোগটা পিএইচডি করার জন্য পায়। হ্যাঁ, এবং কলেজের প্রফেসর হতে গেলে বা ইউনিভার্সিটি প্রফেসর হতে গেলে এই ভবিষ্যতে মানে ইয়েটা পিএইচডি বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, এটা তোমাকে করতেই হবে। হ্যাঁ, বা হয়তো এরকমও হতে পারে যে কলেজে ঢোকার পর তোমাকে কিন্তু পিএইচডি কমপ্লিট করতে হবে, না হলে তুমি অ্যাসোসিয়েট প্রফেসরে যেতেই পারবে না। অ্যাসোসিয়েট প্রফেসরে যেতে গেলে তোমাকে এইখান দিয়েই আসতে হবে, এই থ্রু দিয়েই আসতে হবে। একবার ইন্টারাপ্ট করবো? হ্যাঁ, বলো। ম্যাম বলছি মানে আগের রেটের ব্যাপারটা ছিল, কিন্তু এখন তো রেট তো তুলে দিয়েছে, এখন তো নেটের হ্যাঁ, 3টে ক্যাটাগরিতে করেছে। হ্যাঁ, এখন করেছে, আমি ওটাই বললাম শিপ্রা, এখন করেছে, কিন্তু ওটা কতটা ফ্রুটফুল হয়েছে এটাও দেখার মতো একটা ব্যাপার। ওটা 6 মাস আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, তাই না? তাই তো, ঠিক বলছি তো শিপ্রা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, নেটের 3টে ক্যাটাগরি, একটা মানে অ্যাসিস্ট্যান্ট করেছে আর একটা কিন্তু অনেক জেআরএফ এ। ইউনিভার্সিটিতে এখনো কিন্তু সেটা মানা হচ্ছে না। অনেক ইউনিভার্সিটিতে, আমি জানি না শিপ্রা তোমাদের ইউনিভার্সিটিতে কি হচ্ছে, এখনো কিন্তু সেই রকম মানা হচ্ছে না। রেট এক্সাম কিন্তু নেওয়া হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে রেট জাস্ট এটা এক্সাম হচ্ছে। হয়েছে কিন্তু এখনো হয়নি, এখনো মানে জাস্ট শুনেছি এটা 3টে ক্যাটাগরিতে নেটের এটা করেছে, হ্যাঁ, যে ওটা অ্যাপ্লাই হয়নি এখন, এলএস অ্যাপ্লাই, জেআরএফ আর একটা যে পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল, 3টে হ্যাঁ, ক্যাটাগরিতে ওটা ভাগ ওটা করা ওটা হয়েছে। অ্যাপ্লাই হয়নি এখনো। ঠিক আছে, ওটা বলেছে বটে, অ্যাপ্লাই হয়নি হ্যাঁ এখনো ম্যাম, বিভিন্ন এখনো অ্যাপ্লাই ইউনিভার্সিটি। হয়নি। হ্যাঁ, অ্যাপ্লাই হয়নি, এখনো বিভিন্ন জায়গায় রেট এক্সাম নেওয়া হচ্ছে।
আমি তো ইন্ডিভিজুয়াল জানি যে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে এখনো যখন পিএইচডির জন্য কেউ অ্যাপিল করে রেট এক্সাম তারা নেয়, ধরো, ঠিক আছে। আবার অনেক ইউনিভার্সিটি এরকম আমি জানি, বা আমাদের সাবজেক্টে আমি এরকম জানি যে তোমার হচ্ছে রেট এক্সাম নেওয়া হচ্ছে না, বা নিলেও যারা জিআরএফ কোয়ালিফাই করছে তাদেরকেই সবার প্রথম সুযোগটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। সুতরাং আমাদের টার্গেট এখানে, হ্যাঁ, হ্যাঁ, বলো। এখন তো নেটটা তো হয়নি, নেটের পর বোঝা যাবে যেটা অ্যাপ্লাই হচ্ছে একদম, কিনা, যে এক্স্যাক্টলি, তিনটে এক্স্যাক্টলি, ক্যাটাগরি জিনিসটা মানছে কিনা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে এই তো নেটের আগে বলেছে, তো নেটটা খুলে বোঝা যাবে। হ্যাঁ, নেটটা হলে বোঝা যাবে, একদম তাই, নেটটা হলে এটা বোঝা যাবে। তার মানে আমাদের টার্গেট তো অবশ্যই এটা থাকবে। সেট কিন্তু আমাদের টার্গেট খুব একটা বেশি থাকবে না। এবার খেয়াল করে দেখবে যে সেটে প্রচুর স্টুডেন্ট একসাথে কোয়ালিফাই করে, ঠিক আছে, কিন্তু সেটে কোয়ালিফাই করে আখেরেই কিন্তু কিছু করা যায় না। কারণ সেট কোয়ালিফাই করার পরও তোমার নেটটা কিন্তু মেন টার্গেট। নেট প্লাস জিআরএফ এটাই তোমার কাছে মেন টার্গেট হওয়া উচিত। এবং এই টার্গেটটা ফুলফিল করতে গেলে শুধু পেপার টু দিয়ে সত্যিই তুমি কিছু করতে পারবে না। এটা একটা বড় বিষয় যে পেপার টু দিয়ে কিছু করতে পারবে না। সেখানে পেপার ওয়ান খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু রাখে। এবং সেখানে তোমাদের টোটাল 50টা প্রশ্ন থাকে, 10টা ইউনিট টোটাল, সিলেবাসে 10টা ইউনিট রয়েছে। সেই 10টা ইউনিটকে ভালো করে কভার করাটা তোমাদের খুব মানে তোমাদের লক্ষ্য হওয়া উচিত যে 10টা ইউনিটকে কিভাবে কভার করব। এবং এই কভার করতে গিয়ে সত্যি সত্যি আবারও বলছি যে কোনো রকম মাল্টিপল চয়েস এখানে কোনোভাবে তোমার ক্ষেত্রে কাজ করবে না। এখানে পেপার টু এর যেমন প্রত্যেকটা টপিক আমরা কনসেপ্ট ধরে ধরে যেমন বিষয়গুলোকে ক্লিয়ার করি, সেইভাবেই কিন্তু পেপার ওয়ানের যে টপিকগুলো রয়েছে সেইভাবেই কিন্তু তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি তুমি ওইভাবে কনসেপ্ট ক্লিয়ার না করো, পেপার ওয়ান তুমি কোনোদিনই কিছুই করতে পারবে না। তুমি দেখবে যে পেপার টুতে তুমি অনেক নাম্বার তুলে আসছো, কিন্তু পেপার ওয়ানে বারবার করে 16টা প্রশ্ন, 18টা প্রশ্ন, 20টা প্রশ্ন, 25টা প্রশ্ন, হাইয়েস্ট আমি তোমাকে বলছি 25টা প্রশ্নতে গিয়ে তুমি আটকে যাচ্ছ। তার উপর দিয়ে তোমার আর নাম্বার উঠছে না, ঠিক আছে। তার কারণই হচ্ছে যে টপিকগুলো যেগুলো রয়েছে পেপার ওয়ানে, তার কনসেপ্ট তোমার ক্লিয়ার নেই। যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর মিনিমাম তোমাকে ধরে নিতে হবে যে তোমাকে কেউ এটা বলেনি, আবারও বারবার করে বলছি, স্ট্র্যাটেজিটা ভালো করে বোঝো। নেটের পেপার ওয়ানের ক্ষেত্রে কেউ তোমাকে বলেনি যে তুমি 50টা প্রশ্নের মধ্যে 50টাই কারেক্ট করে এসো। যদি তুমি কারেক্ট করে আসো, ওয়েল অ্যান্ড গুড, ভীষণ ভালো, তুমি 50টা প্রশ্নই কারেক্ট করে এসছো। না, কিন্তু এটা হয় না সচরাচর। হ্যাঁ হয়, অনেকেই পারে, ধরো যারা বারংবার বারংবার নেট দিচ্ছেন তারা পারেন এগুলো, ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ স্টুডেন্টসদের পক্ষে সেটা সম্ভব হয় না। সুতরাং তোমার টার্গেট অবশ্যই থাকবে যে ওই 50টা প্রশ্নের মধ্যে তুমি 30 থেকে 32টা প্রশ্ন তুমি ঠিক করেছো, মানে মিনিমাম 60 মার্কস তোমাকে নেটের পেপার ওয়ানে পেতে হবে। 60 মার্কস তুমি যখন পাবে, তারপরে তুমি পেপার টু দিয়ে ধরতে পারো যে পেপার টু আমি যদি ভালো করে এক্সাম দিই, আমি যদি প্রত্যেকটা ইউনিটের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার থাকে, তবেই আমি কিন্তু পেপার টু আর পেপার ওয়ান মিলে নেট কোয়ালিফাই করতে পারবো। হ্যাঁ, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছি। তবুও জেনারেল ক্যান্ডিডেট না, তার সঙ্গে যারা ওবিসি এ, ওবিসি বি বা এসসি যারা আছে, তাদেরকেও মিনিমাম কিন্তু নেটের পেপার ওয়ানে 30টা প্রশ্ন ঠিক করে আসতে হয়। এই 30টা প্রশ্ন ঠিক না করলে পেপার টু দিয়ে তারা নাম্বার তুলতে পারে না, কোনোভাবেই সেটা সম্ভব হয় না। সুতরাং এটা মাথায় রাখো যে প্রত্যেক দিনের পড়াতে, হ্যাঁ, সেটা তুমি দুদিন পর 2 ঘন্টা পড়ো বা 3 ঘন্টা পড়ো, সারা দিনে আমি তোমাকে বলছি, সারা দিনে তোমাকে কিন্তু প্রথমেই একটা রুটিন ফিক্স করে নিতে হবে যে সারা দিনে আমি কতক্ষণ পড়বো। হ্যাঁ, তোমার সময় অনুযায়ী, আমার সময় অনুযায়ী না। আমি তোমাকে বলবো না যে তুমি 6 ঘন্টা পড়ো কি তুমি 8 ঘন্টা পড়ো, আমি বলবো না। তুমি বলবে যে তুমি কতক্ষণ টাইম তুমি পড়াশোনার জন্য দিতে পারবে, সেটার জন্য তুমি একটা রুটিন ফিক্স করবে। এবং তার জন্য তোমার যদি হয় যে না ম্যাডাম, আমার সারাদিন যা পরিশ্রম, আমি স্কুলে চাকরি করি, আমাকে বাইরে যেতে হয়, এটা করে আমি সারাদিনে 3 ঘন্টা পড়াশোনা করতে পারবো, এটা আপ টু ইউ। আমি এখান থেকে বলে দেবো না যে তুমি কতক্ষণ পড়াশোনা করবে, ঠিক আছে। তুমি যদি 3 ঘন্টা পড়াশোনা করো, সেই 3 ঘন্টা পড়াশোনার মধ্যে অবশ্যই 2 ঘন্টা পড়াশোনা তোমার নেটের পেপার টু এর জন্য থাকবে, আর 1 ঘন্টা পড়াশোনা তোমার নেটের পেপার ওয়ানের জন্যই থাকবে। তোমাকে নেটের পেপার ওয়ান নিয়ে প্রতিদিন বসতে হবে, এই বইটা নিয়ে প্রতিদিন বসতে হবে। কোনো ধরনের কোনো মেটেরিয়াল পড়ে তুমি নেটের পেপার ওয়ান কোয়ালিফাই করতে পারবে না। পেপার টু এর জন্য যেমন তুমি বই পড়ে পড়ে নেটের পেপার টু, ধরো এক একটা করে কনসেপ্ট তুমি ক্লিয়ার করছো, তেমনি ভাবে নেটের পেপার ওয়ানেও বই পড়ে পড়েই তোমাকে কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। সেটা আইদার হতে পারে আর্টসের কোনো সাবজেক্ট, সায়েন্সের কোনো সাবজেক্ট, কমার্সের কোনো সাবজেক্ট, সবার ক্ষেত্রে নেটের পেপার ওয়ানের যে সিলেবাস, এই পেপার ওয়ানে
ওয়ানের সিলেবাস কিন্তু সবার জন্য একই। ঠিক আছে? সুতরাং প্রত্যেক দিনের ডেলি রুটিনে তোমার পেপার টু যদি 2 ঘন্টা থাকে, পেপার ওয়ানকে 1 ঘন্টা সময় দিতে হবে। তুমি যদি মনে করো যে সারা সপ্তাহ জুড়ে আমি পেপার টু পড়ছি, আর সপ্তাহের একদিন শেষে গিয়ে আমি পেপার ওয়ানের বইটা নিয়ে বসবো, তুমি কিন্তু পারবে না। পেপার ওয়ান তোমার পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে? আর তার জন্য সিলেবাসটা কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে জানা উচিত, খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু বিষয়গুলো পড়া উচিত। ঠিক আছে? এইবার আমি একটু তোমাদের সামনে সিলেবাসটাকে শেয়ার করছি। দেখো, আমরা যখন স্কুলে পড়াতে যাই তখন কি হয় না, যে তোমাকে ধরো 2 বছর ধরে বিএড করতে হচ্ছে। বিএড মানে কি? বিএড মানে তোমাকে ট্রেনিং দিচ্ছে যে তুমি পরবর্তীকালে স্কুলে গিয়ে তোমাকে কিভাবে পড়াতে হবে। এটা তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে 2 বছর বিএড করার মাধ্যমে। কিন্তু কলেজে ঢুকতে গেলে তো এই ধরনের কোনো বিএড সিস্টেম কোনো কিছু তো নেই। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে নেটের এই সিলেবাস, নেটের এই পেপার ওয়ানের যে সিলেবাস। এই যে দেখো, প্রথমেই যেটা লিখছে সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে দ্য মেন অবজেক্টিভ। মানে নেটের পেপার ওয়ানে এই যে জেনারেল পেপারটা ইন্ট্রোডিউস করেছে, তার মেন অবজেক্টিভটা কি? ঠিক আছে? তার মেন অবজেক্টিভ হচ্ছে এটা, যে তোমার মধ্যে কতদূর কেপাবিলিটি রয়েছে, তোমার মধ্যে কতদূর টিচিং অ্যান্ড রিসার্চ ক্যাপাবিলিটি রয়েছে, সেটাকে দেখা, সেটাকে জাজ করা, যে তুমি কত ভালো করে পড়াতে পারবে। তার জন্য তোমার কিন্তু টিচিং অ্যাপটিটিউডটা নেটের সিলেবাসে অ্যাড করা হয়েছে। আর তোমার এই রিসার্চ ক্যাপাবিলিটিস মানে এই যে তোমার সামনে নেট পরীক্ষার মাধ্যমে আরেকটা পথ খুলে রেখেছে, যে তুমি তুমি পিএইচডি করতে পারবে। পিএইচডি করা মানে কি? পিএইচডি করা মানে হচ্ছে রিসার্চ করা, রিসার্চ। সুতরাং এটাও একটা গুণ, এটাও একটা কেপাবিলিটি। এই কেপাবিলিটিটাও কিন্তু অর্জন করার মতোই একটা বিষয়। টিচিং যেমন একটা কেপাবিলিটি, সমস্ত ভালো স্টুডেন্টসরাই কিন্তু ভালো টিচার হতে পারে না। টিচার হওয়ার কিছু যোগ্যতা রয়েছে, তোমরা জানো সেটা। সেইটাই কিন্তু অ্যাসেস করা হয় তোমার এই নেটের পেপার ওয়ানের মাধ্যম দিয়ে। পেপার টু এর মাধ্যম দিয়ে এটা অ্যাসেস করা হয় যে তুমি কত দূর ভালো করে সাবজেক্টের ইনডেপথ নলেজ তোমার রয়েছে, সেটা পেপার টু এর মাধ্যম দিয়ে অ্যাসেস করা হয়। আর পেপার ওয়ানের মাধ্যম দিয়ে অ্যাসেস করা হয় যে সাবজেক্টের নলেজ ছাড়াও আরো আনুষঙ্গিক যে নলেজগুলো কলেজের প্রফেসর হওয়ার জন্য বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার জন্য প্রয়োজনীয়, ঠিক আছে, সেই যোগ্যতা তোমার আছে কিনা। ঠিক আছে? এই জন্য দ্য টেস্ট এইমস অ্যাট অ্যাসেসিং দ্য টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। এই জন্য নেটের সিলেবাসে প্রথমেই যেটা অ্যাড করা হয়েছে, সিলেবাসের দুটো ইয়েতে, প্রথম দুটো ইউনিটে যেটা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কিন্তু তোমার টিচিং অ্যাপটিটিউড অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। হ্যাঁ, এটাকেই কিন্তু প্রথম দুটো ইউনিটে রাখা হয়েছে। এবং এত সুন্দরভাবে আমি তোমাকে বলবো যে নেটের পেপার ওয়ানের যে সিলেবাস, এই সিলেবাসটা এত সাইন্টিফিক একটা সিলেবাস। তুমি যদি পুরো বিষয়টাকে ভালো করে পড়ো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ইন জেনারেল সমস্ত বিষয় সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি, আমি যদিও পরপর আলোচনা করবো এই বিষয়গুলো, এই যে লাস্টের যে ইউনিটটা রয়েছে, সেটা হচ্ছে এই যে হায়ার এডুকেশন ইউনিট। হ্যাঁ, যে এই ইন্ডিয়াতে কত ইনস্টিটিউশন রয়েছে, হ্যাঁ, এনশিয়েন্ট ইন্ডিয়াতে কিভাবে পড়ানো হতো, কিভাবে হায়ার লার্নিং এর ইভলিউশন হয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায়, সেখানে কত ধরনের ইউনিভার্সিটি রয়েছে। কালকে আমি তোমাদের একটা ক্লাস তোমাদের দেখতে বলেছিলাম ইউটিউবে, যে কত রকম ইউনিভার্সিটি রয়েছে, তারা কার দ্বারা রেকগনাইজড। ঠিক আছে? সেখানে ন্যাকের ভূমিকা কি, হ্যাঁ, সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু পড়ানো হয়, এখানে কিন্তু দেখা হয়। কারণ এই নলেজগুলো যদি তোমার না থাকে, এই যে হায়ার এডুকেশন সিস্টেমের মধ্যে এই যে সাব টপিক গুলো রয়েছে, এই জায়গাগুলো তোমার যদি না থাকে, যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে কারা পরিচালনা করেন, আমাদের যেগুলো জেনারেল ডিগ্রি কলেজ আছে সেগুলোকে কারা পরিচালনা করেন, সেখানে স্টেট গভর্নমেন্টের ভূমিকা কতটুকু, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকা কতটুকু, এগুলোই যদি তুমি না জানো, তাহলে তুমি কলেজ ইউনিভার্সিটি থেকে কি করবে? ঠিক আছে? তোমার তো এগুলো জানা উচিত, তাই নয় কি? এবং এখন তো আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ভ্যালু এডুকেশন। ভ্যালু এডুকেশন যে শুধুমাত্র তোমার নেটের সিলেবাসে আছে তা নয়, এখন কলেজ এবং ইউনিভার্সিটিতে প্রত্যেকটা জায়গায় তোমাকে ভ্যালু এডুকেশন, ভিএসি, ঠিক আছে, আমি একটা কোর্স কোঅর্ডিনেটর ইমিডিয়েটলি, ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, সেখানে পড়ানো হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে।
ভ্যালু অ্যাড করা হচ্ছে তাদের পড়াশোনার মধ্যে। তো এই বিষয়গুলো প্রত্যেকটা যে ইউনিট রয়েছে না, এই প্রত্যেকটা ইউনিট কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকের জানা উচিত অন্তত। না জানলে তুমি কিছু করতে পারবে না। যেমন দেখো, এই জন্য আমি তোমাকে বললাম যে টোটাল 10টা ইউনিট রয়েছে। সেই টোটাল 10টা ইউনিটে তোমার এটা দেখা হচ্ছে যে টিচিং সম্পর্কে, তোমার টিচিং এর প্রতি তোমার কতটা যোগ্যতা রয়েছে, তোমার কতদূর রিসার্চ এবিলিটি রয়েছে। রিসার্চ তোমার তো পরবর্তীকালে রিসার্চ করবে, বা তুমি শুধুমাত্র, তুমি এটা মাথায় রাখবে, শুধু নেট কোয়ালিফাই করলেই কিন্তু কলেজে চাকরি পাওয়া যায় না। তার জন্য পেপার প্রেজেন্টেশন করতে হয়, কিছু কিছু পেপার পাবলিকেশন করতে হয়, এবং পেপার পাবলিকেশন করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউডের প্রয়োজন হয়। হ্যাঁ, তোমার একটা যোগ্যতা থাকা দরকার, যে রিসার্চ কিভাবে করতে হয় সেটা জানা দরকার। এবং এই কারণেই কিন্তু রিসার্চ অ্যাপটিটিউড সেকেন্ড ইউনিটে অ্যাড করা হচ্ছে। এই যে তোমার যে থার্ড ইউনিটে, আমি যদিও ভেতরগুলো ইন ডিটেলস আলোচনা করব, এই থার্ড ইউনিটে এই যে কম্প্রিহেনশন দিয়েছে না, তোমার এই কম্প্রিহেনশন দেওয়ার মাধ্যমে তোমার মধ্যে যে কগনিটিভ এবিলিটিস গুলো সেগুলোকে চেক করা হচ্ছে, যে একটা প্যাসেজ পড়ে কতটা তুমি আয়ত্ত করতে পারছো, তুমি ওই প্রশ্নের আনসার গুলো অ্যাট এ টাইম দিতে পারছো একবার ওই প্যাসেজটা পড়ে। ঠিক আছে, এটাও কিন্তু তোমার যোগ্যতা নির্ধারণের একটা মানদণ্ড, এবং এটা হচ্ছে কম্প্রিহেনশন। এইবার ফোর্থ ইউনিটে যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে একজন টিচার হতে গেলে শুধুমাত্র সাবজেক্ট সম্পর্কে ভালো নলেজ থাকলেই কিন্তু তার হয় না। অনেকেরই কিন্তু ভালো নলেজ থাকে, কিন্তু কিভাবে সেই বিষয়টাকে স্টুডেন্টসদের কাছে ডেলিভার করবে, তার জন্য তার কমিউনিকেশন যে স্কিল, সেই স্কিলটা তো ডেভেলপ করা ভীষণ ভীষণ ভাবে প্রয়োজন। হ্যাঁ, সেখানে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, বিভিন্ন ধরনের কমিউনিকেশন কিভাবে হয়। হ্যাঁ, এই যে আমি তোমাদের যখন আগে একবার কমিউনিকেশনের ক্লাস নিয়েছি তখন এটা বলেছি, যে কমিউনিকেট করতে হলে, এই যে যেমন হোয়াটসঅ্যাপে তুমি কমিউনিকেট করো, তখন কি হয়, ধরো আমি কোনো একটা মেসেজ কাউকে সেন্ড করলাম। হ্যাঁ, সে সেন্ড করে কি করলো, সে সেন্ড করলাম, সে সেন্ড মেসেজটা তার কাছে ডেলিভার হলো, সে সেই মেসেজটা পড়লো, পড়ে সে চুপ করে থাকলো। ঠিক আছে, তাতে কিন্তু কমিউনিকেশন কখনো সম্পন্ন হয় না। সবসময় তোমার মেসেজটা সে পাওয়ার পর তার কিন্তু অবশ্যই উচিত তার একটা ফিডব্যাক মেসেজ দেওয়া। ফিডব্যাক মেসেজ মানে, ওকে, আমি তোমার কথাটা বুঝতে পেরেছি, বা আমি তোমার কথাটা বুঝতে পারিনি। অনেক সময় এটা দেখা যায় যে তুমি মেসেজটা করলে সে চুপ করে থাকলো, তাতে কিন্তু কমিউনিকেশনটা ঠিকঠাক মতো সম্পন্ন হয় না। সেক্ষেত্রে কিন্তু ফিডব্যাকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই সমস্ত বিষয়গুলো, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, গ্রুপ কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, কমিউনিকেশনের ক্ষেত্রে কি কি বেরিয়ার থাকে, মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, এই বিষয়গুলোই কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে এই জন্য পড়ানো হয়। কমিউনিকেশন খুব নেসেসারি একটাই কারণে, যে একজন টিচার শুধুমাত্র সাবজেক্টের নলেজ থাকলেই সে টিচার হয় না, তার সঙ্গে সঙ্গে তার কমিউনিকেশন স্কিলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য 4 নাম্বার ইউনিটে কিন্তু তোমাকে কমিউনিকেশন পড়ানো হচ্ছে এখানে। ঠিক আছে, 5 নাম্বার ইউনিট তোমার ম্যাথামেটিক্যাল রিজনিং। একজন টিচারের তো এই রিজনিং ক্যাপাবিলিটি ভীষণভাবে থাকা উচিত, এবং এই কারণেই 5 নাম্বার ইউনিট। এবং 6 নাম্বার ইউনিট, তোমার 5 নাম্বার ইউনিটে বেসিক কিছু ম্যাথামেটিক্যাল রিজনিং রাখা হয়েছে। বেসিক মানে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, হ্যাঁ, কোডস, হ্যাঁ, ফ্র্যাকশন, টাইম ডিস্টেন্সের যে অঙ্কগুলো, রেশিও প্রপোর্শনের যে অঙ্কগুলো, সেগুলোই কিন্তু ম্যাথামেটিক্যাল রিজনিং এর মধ্যে রাখা হয়েছে। একদম মিনিমাম, যেটা না থাকলেই নয়। ঠিক আছে, সেইটুকু ম্যাথমেটিক্যাল রিজনিং কিন্তু তোমার টেস্ট করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা। হ্যাঁ, শুধু ম্যাথমেটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করলে হবে না, বা ম্যাথমেটিক্যাল রিজনিং ডেভেলপ করলে হবে না, এটা হচ্ছে লজিক্যাল রিজনিং কিন্তু তার সঙ্গে ডেভেলপ করতে হবে। এবং নতুন, সেই ক্ষেত্রে দুটো পোর্শনে পুরো লজিক্যাল ইউনিটকে ভাগ করা হয়েছে, লজিক্যাল রিজনিং এর ইউনিটকে। এই টোটাল ইউনিটটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন লজিক, আর এই টোটাল ইউনিটটা হচ্ছে তোমার ইন্ডিয়ান লজিক। আমাদের ফিলোসফির স্টুডেন্টসদের জন্য এটা অসুবিধা হয় না, কিন্তু আদার সাবজেক্টের স্টুডেন্টসদের জন্য এটা ব্যাপক অসুবিধা হয়। ঠিক আছে, এই লজিক্যাল ইউনিটের দুটো পার্ট, রিজনিং এর দুটো পার্ট, একটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়ান লজিক। এই টোটাল বিষয়টা কিন্তু এখানে পড়তে হয়। তোমরা জানো এটা সম্পর্কে, তোমার ওয়াকিবহাল।
এবার ইউনিট 7 যেটা আছে সেটা হচ্ছে, সাপোজ ধরো ডেটা ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এটা কিন্তু একটা জায়গা, এটা কঠিন কিছু না, কিছু টেকনিক যদি তুমি শিখে নাও, সেই টেকনিকগুলো শিখলেই কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন তুমি করতে পারবে। তুমি অঙ্ক ভালো করে না জানো বা জানো, হ্যাঁ, এই বার চার্ট, হিস্টোগ্রাম, পাই চার্ট, টেবিল চার্ট, জাস্ট একবার করে তুমি যদি ভালো করে দেখো এই টেকনিকগুলো, পাই চার্টের একটা আলাদা টেকনিক, বা টেবিল চার্টের আলাদা টেকনিক, লাইন চার্টের আলাদা টেকনিক, এই টেকনিকগুলো তুমি যদি জেনে থাকো, তাহলেই কিন্তু তুমি ডেটা ইন্টারপ্রিটেশনের অঙ্কগুলো করে আসতে পারবে, তোমার অসুবিধা হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, তুমি অঙ্কগুলো করে, 5টা নাম্বার, 5টা নাম্বার না, 10টা নাম্বার, 5টা অঙ্ক থাকে, 10টা নাম্বার থাকে, এখান থেকে কিন্তু তুমি করে আসতে পারবে এই ডেটা ইন্টারপ্রিটেশন থেকে। এইবার দেখো, এই যে তারপরের যে ইউনিটটা সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাকে বলা হয় শর্টে আইসিটি। আমরা অনেক টিচার এরকম বলি, হ্যাঁ, যে আমি ভালো টিচার, কিন্তু আমি যুগের সঙ্গে তাল মিলিয়ে, হ্যাঁ, আমি কিন্তু দেখো পেপার প্রেজেন্টেশন করতে পারি না, বা তুমি এটা বলতে পারো, হ্যাঁ, যে আমি তো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারি না। ঠিক আছে, দেখো তুমি যদি একজন আদর্শ টিচার হও, সেখানে তোমার টেক স্যাভি হওয়াটাও ভীষণ প্রয়োজন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্য তোমার শুধুমাত্র সাবজেক্ট নলেজ থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে তোমার ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি, তার যে জ্ঞান, এই জ্ঞানটাও, বেসিক যে তোমার কম্পিউটার নলেজ, বা বেসিক যে তোমার ইন্টারনেটের যে নলেজ, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের স্টুডেন্টসদের জন্য আইসিটির কি কি টুলস তারা দিচ্ছেন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই তোমার ইউনিট 8-এ পড়ানো হয়। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অ্যাজ আ টিচার তোমার এই বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। টিচিং এর জ্ঞানও তোমার যেমন থাকা প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে রিসার্চ অ্যাপটিটিউড তো অবশ্যই প্রয়োজন, নাহলে তুমি পিএইচডিতে মার খাবে, তুমি পিএইচডি করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে তোমার ম্যাথমেটিক্যাল টেস্টও যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমার লজিক্যাল টেস্টও যেমন হচ্ছে, তার সঙ্গে কিন্তু তোমার এই আইসিটিটাও জানা খুব খুব প্রয়োজনীয়। আধুনিক সময়ানুপাতিক হওয়াটা টিচারের খুব প্রয়োজনীয়। এই জন্যই কিন্তু তোমাদের সিলেবাসে ইউনিট 8-এ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিকে এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। এটা তোমাদের জানা প্রয়োজন, না হলে তোমরা পারবে না। ইমেল কি, ঠিক আছে, ইমেল কি, ইন্ট্রানেট কি, ইন্টারনেট কি, ভিডিও কনফারেন্স কিভাবে করতে হয়, আর এখন তো অনেক অত্যাধুনিক টেকনিক বেরিয়ে গেছে, সেই টেকনিকগুলো তোমাকে জানানোর জন্যই নেটের পেপার 1-এ কিন্তু ইউনিট 8-এ আইসিটি কে অ্যাড করা হয়েছে, এই পোর্শনটাকে অ্যাড করা হয়েছে। এইবার ইউনিট 9-এর কথা যদি তোমাদের বলি, একটা ক্লাস আগের দিন তোমাদের নিচ্ছিলাম, মনে আছে? এই প্রথম টপিকটাই আমি তোমাদের পড়িয়েছিলাম, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এমডিজি অ্যান্ড এসডিজি, তাই তো? পড়াচ্ছিলাম আগের দিন এমডিজি অ্যান্ড এসডিজি, কত ইম্পর্টেন্ট। তুমি একজন টিচার, তুমি একজন কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু তোমার মানে আনুষঙ্গিক যে পরিবেশ সম্পর্কে তোমার কোনো নলেজ নেই, ঠিক আছে, তাহলে তুমি কেমন টিচার? তুমি স্টুডেন্টকে কি শেখাবে? আর স্টুডেন্টদের দেখবে একটা ইন জেনারেল ইভিএস তাদের পড়তেই হয়, ইভিএস কিন্তু তাদের প্রত্যেকের আছে, ইভিএস তো পড়তে হয়। সুতরাং এইটা করার জন্য, এই পরিবেশ সম্পর্কে তোমার সচেতনতার জন্যই কিন্তু তোমার ইউনিট 9-এ এই টপিক অ্যাড করা হয়েছে, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। কালকে এই টপিকগুলো নিয়ে আমি বসেছিলাম, আমি একটু দেখছিলাম, হ্যাঁ, সেখানে আমি মানে আগামীকালই তোমাদের এই টপিকটা পড়াবো। তোমাদের তো এই টপিকটা পড়ানো হয়ে গেছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই ক্লাসটা তো তোমরা দর্শন পরিবারের অ্যাপে তোমরা পেয়ে যাবে এই ক্লাসটা। কালকে আমি তোমাদের এইটা পড়াবো, হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে যে কতটা সাইন্টিফিক্যালি এই বিষয়গুলোকে পরপর পরপর রাখা হয়েছে। তার পরের পয়েন্টটাই আমি আজকে, এই পয়েন্টটা রিভিল করছি না যে এই পয়েন্টে কি আছে, কালকে পড়াবো যখন, কালকে তোমাদের খুব ভালো লাগবে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস কি কি রয়েছে, আমি পড়াবো। এইবার দেখো এনভায়রনমেন্টাল ইস্যু, কত ধরনের এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে।
হ্যাঁ, যেমন কত ধরনের পলিউশন, তার জন্য কিন্তু মানুষই দায়ী। এয়ার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, হ্যাঁ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো সমস্ত কিছু। এর মধ্যে ক্লাইমেট কি করে চেঞ্জ হচ্ছে। আগের দিন যখন এমডিজি আর এসডিজির ক্লাস নিচ্ছিলাম, তখন তোমরা বলছিলে যে ম্যাম আমাদের যথারীতি আপনার কথা শুনে ভয় লাগছে, যে আমরা কতদিন এই পরিবেশে সাস্টেইন করতে পারবো। হ্যাঁ, আমি তার জন্য তোমাকে বললাম যে মানুষই কিন্তু এর জন্য দায়ী। মানুষ কিভাবে এর জন্য দায়ী, এটা আগামীকালের ক্লাসে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিজ অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, এই জায়গাতে আমি পড়াবো কালকে। তোমাদের লিটারালি ভয় লাগবে বিষয়গুলো। ঠিক আছে, দেখো কত সাইন্টিফিক্যালি বিষয়গুলো আছে, যে গভর্নমেন্ট আমাদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে এমডিজি অ্যান্ড এসডিজিতে। তারপরে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস, তারপরে আছে হচ্ছে যত ধরনের পলিউশন হচ্ছে মানুষের জন্য। বেসিক্যালি পলিউশন মানুষের জন্য হচ্ছে, অন্য কোনো প্রাণীর জন্য পলিউশন হচ্ছে না। ক্লাইমেট কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পলিউটেন্ট গুলো কি কি রয়েছে, আমাদের ন্যাচারাল রিসোর্সেস গুলো কি কি রয়েছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ক্রমাগত, ন্যাচারাল হ্যাজার্ডস, এই প্রকৃতিতে যেগুলো ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স হচ্ছে, সেগুলো তোমাকে পড়ানো হচ্ছে। এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার করে, এটা তো তোমার নেটের সিলেবাস, নেট কারা অর্গানাইজ করে মাথায় রাখতে হবে। নেট কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজ করে, স্টেট গভর্নমেন্ট আলাদাভাবে, কিন্তু সেটেরও যা সিলেবাস সেটা কিন্তু নেটের সিলেবাসকে ফলো করেই সেটা কিন্তু সেটের সিলেবাস হয়। সুতরাং স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু কোনো কিছুই করছে না, যা সিলেবাস রেডি করা হচ্ছে সেটা কিন্তু ইউজিসি দিয়েই এই সিলেবাস রেডি করা হচ্ছে। এবং সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি পলিসি নিয়েছে, ঠিক আছে, এবং সেই বিষয়গুলোই তোমাকে কিন্তু এখানে জানানো হচ্ছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি পলিসি নিয়েছে। কত সাইন্টিফিক, তোমাকে এই বিষয়গুলো তুমি যদি না জানো, ঠিক আছে, ভাবার মতো বিষয় আছে, যে এই বিষয়গুলো তুমি যদি না জানো, তুমি একজন আদর্শ কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবে না। শুধু সাবজেক্টের নলেজ থাকলে চলবে না, এই দৈনন্দিন জীবনের বিষয়গুলো যদি এমডিজি সম্পর্কে না জানো বা তুমি এসডিজি সম্পর্কে না জানো, তুমি স্টুডেন্টসদের কি করে বলবে। যে স্টুডেন্টস গুলোকে এগুলো শেখানো তোমার উচিত, সেগুলো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং এই কারণেই কিন্তু ইউনিট 9-এ পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা তোমার অ্যাড করা হয়েছে। এবং 10 নম্বর ইউনিট, যেটা ছাড়া কোনোভাবেই কোনো কিছু হবে না, এবং সেটা হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম। হ্যাঁ, তুমি কলেজের যখন প্রফেসর হচ্ছ, তুমি হায়ার এডুকেশনের মধ্যে ঢুকছো, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ার যে হায়ার এডুকেশনের যে কালচার, আমাদের গভর্নমেন্ট, আমাদের কলেজ কি করে পরিচালনা করা হয়, ইউনিভার্সিটিগুলো কি করে পরিচালনা করা হয়, বা আমাদের এই যে এডুকেশন সিস্টেম, সেটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, সেই বিষয়গুলো স্টেট গভর্নমেন্ট কি কি রেসপন্সিবিলিটি নিয়েছে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে আমাদের এডুকেশন সিস্টেমের জন্য কি কি রেসপন্সিবিলিটি নিয়েছে, এই সমস্ত বিষয়গুলো এই হায়ার এডুকেশন সিস্টেমের মধ্যেই পড়ানো হয়। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আর একটা পড়ানো হয়, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে কিন্তু আরেকটা পার্ট রয়েছে। সেখানে আমাদের অবশ্যই জানা উচিত অ্যাজ আ টিচার, যে আমাদের মুখ্যমন্ত্রীর কি কাজ, আমাদের প্রধানমন্ত্রীর কি কাজ, আমাদের যে মন্ত্রিসভা আছে তার কি কাজ, রাষ্ট্রপতি কি কি দায়িত্ব পালন করে, এগুলো বেসিক নলেজ। এই যে তোমাকে বলছে না যে পেপার 1 হচ্ছে জেনারেল পেপার, এগুলো সবই তোমার বেসিক নলেজের মধ্যে পড়ে, যে সাবজেক্ট ছাড়াও এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে একজন প্রফেসরের বেসিক নলেজ থাকা কর্তব্য। এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা তোমার ডিউটি, যে তুমি হায়ার এডুকেশন সম্পর্কে ওয়াকিবহাল থাকো, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসিস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকো। অবশ্যই ভারতীয় সংবিধানে কি কি বলা আছে, এটা তুমি সংবিধান কোনোদিন খুলে দেখেছো, পড়েছো যে সংবিধানের ধারাগুলোতে কি বলা আছে, তুমি জানো না। সুতরাং এই সংবিধানের বেসিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল রাখার জন্যই তোমাকে কিন্তু এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, যেখানে কি কি বলা আছে, রাষ্ট্রপতির দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব, মুখ্যমন্ত্রীর দায়িত্ব, হ্যাঁ, একজন নাগরিক হিসাবে, একজন ভারতীয় নাগরিক হিসাবে তুমি কি কি সুবিধা পাও, সেই বিষয়গুলো সম্পর্কেও তো তুমি ওয়াকিবহাল না। ওয়াকিবহাল কি ছোটবেলা থেকে কোনোদিন পড়েছো কি এই বিষয়গুলো? কোনোদিন পড়োনি এই বিষয়গুলো, কিন্তু এগুলোই তোমার এখানে পড়ানো হয়। পলিসিস, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এইটা তোমাকে পড়ানো হয়। হ্যাঁ, তোমার প্রফেশনাল স্কিল তুমি কি করে ডেভেলপ করবে, টেকনিক্যাল স্কিল কি করে ডেভেলপ করবে, স্কিল বেসড এডুকেশন কোনগুলো, সেগুলো এখানে পড়ানো হয়। নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রাম, যেমন সাপোজ ধরো যে অনেকেই কিন্তু রেগুলারে পড়াশোনা না করে অনেকে কিন্তু ডিস্টেন্সে মাস্টার্স করে,
হ্যাঁ, ডিস্টেন্সে পড়াশোনা করলে কি হয়, কোথা থেকে প্রথম ডিস্টেন্স এডুকেশন শুরু হয়েছিল। ইগনু সেখানে একটা বড় ইউনিভার্সিটির মধ্যে পড়ে, যেখানে কিন্তু ডিস্টেন্স এডুকেশনে ক্লাস করানো হয় বা পড়ানো হয়। এবং ইগনুর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের কিন্তু ইকুয়াল মূল্য আমাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে, মানে আমরা জেনারেল ভাবে পড়াশোনা করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটগুলো পাই, সেই সার্টিফিকেট এবং ইগনু সার্টিফিকেটের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই। কারণ অনেক কলেজের প্রফেসর এইরকম রয়েছেন যারা ইগনু থেকে মাস্টার্স করেছেন। ইগনু থেকে মাস্টার্স করার পর তারা নেট কোয়ালিফাই করেছেন বা সেট কোয়ালিফাই করেছেন, তারপর তারা কলেজ ইউনিভার্সিটির প্রফেসর হয়েছেন। তারা ডিস্টেন্সে পড়াশোনা করেছেন, এবং সেখানে কিন্তু হায়ার এডুকেশনের মধ্যে ডিস্টেন্স এডুকেশনও কিন্তু তোমার পড়ানো হয়। তাহলে বুঝতে পারলে যে প্রত্যেকটা যে ইউনিট এখানে রাখা হয়েছে, অত্যন্ত সাইন্টিফিক্যালি তোমাদের জন্য এই ইউনিটগুলো রাখা হয়েছে। 10 নম্বর ইউনিটে তোমার হায়ার এডুকেশন সিস্টেম পুরোটাই আমাদের জন্য অবশ্য কতটা প্রয়োজনীয় তুমি বুঝতেই পারছো। যদি তুমি ইন্ডিয়ান হায়ার এডুকেশন সিস্টেম সম্পর্কে পরিচিতই না হও, তুমি কলেজে গিয়ে কি বলবে? তুমি তো নিজের ক্যাশ করাতে পারবে না, তোমার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে তুমি ঢুকতে পারবে না, তুমি কাউকে কিছু বলতে পারবে না, বোঝাতে পারবে না। আর তোমার যদি এই সিস্টেম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে, তুমি খুব কনফিডেন্টলি কলেজের কিন্তু প্রফেসর হতে পারবে। সেটা হচ্ছে ইউনিট 10, হায়ার এডুকেশন সিস্টেম। ইউনিট 9 তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেলে, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বলতে পুরো এনভায়রনমেন্টাল আমাদের যে স্ট্যাটাসটা বর্তমানে রয়েছে, হ্যাঁ, এমডিজি এসডিজি থেকে শুরু করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো কি কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মানুষ কিভাবে পলিউশন ছড়াচ্ছে, সেখানে মানুষের হেলথের উপরে কিভাবে প্রভাব পড়ছে, সেখানে এই ন্যাচারাল রিসোর্সেস গুলো, হ্যাঁ, যেগুলো রয়েছে সেগুলো কিভাবে নষ্ট করছে মানুষ, ন্যাচারাল হ্যাজার্ডস কি কি হচ্ছে, তার জন্য মানুষের জীবন নষ্ট হচ্ছে, অন্য প্রাণী নষ্ট হচ্ছে, হ্যাঁ, এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে, সেই অ্যাক্টগুলো সম্পর্কে সচেতনতার জন্যই তোমার ইউনিট 9-এ কিন্তু পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বলে এই ইউনিটটা তোমার কিন্তু এখানে অ্যাড করা হচ্ছে। নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তার আগে তুমি তো বুঝতে পারছো যে কলেজের প্রফেসর হতে গেলে আইসিটির নলেজ থাকা ভীষণভাবে প্রয়োজন। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, টেকসাবি হওয়াটা খুব দরকার। আজকালকার দিনে টেকসাবি না, তুমি ল্যাপটপ চালাতে পারো না, তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারো না, তুমি কোনো টিচার নও। ঠিক আছে, ওই সাবজেক্টের নলেজ দিয়ে শুধুমাত্র টিচার হওয়া যায় না। তার সাথে সাথে তোমার কমিউনিকেশন স্কিল যেমন দরকার, তোমার আইসিটির নলেজও কিন্তু ইকুয়ালি তোমার দরকার। তুমি টাইপ করতে পারো, তুমি প্রিন্ট আউট করতে পারো, তুমি মেল করতে পারো, তুমি সব পারো। হ্যাঁ, এগুলো দরকার, নাহলে তুমি স্টুডেন্টসকে কি শেখাবে? এই জন্য ইউনিট 8-এ কিন্তু তোমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সম্পূর্ণ বিষয়টা, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে আইসিটিকে প্রমোট করছে। দেখো, এখন আমি বালুরঘাটে বসে, হ্যাঁ, অল ওভার অল ওভার ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়াতে বলবো না, অনেক বাইরে থেকেও অনেকে কিন্তু ক্লাস করে। কিভাবে ক্লাস করছে? আইসিটিটা মাঝখানে রয়েছে বলে, গভর্নমেন্টের পদক্ষেপ রয়েছে বলেই আমরা কিন্তু এইভাবে ক্লাস করতে পারছি। গুগল মিটে ক্লাস করতে পারছি বা জুমে ক্লাস করতে পারছি, এতটা ভালো মতো ক্লাস করতে পারছি। তাই নয় কি? তার আগে অব্দি তো আমরা এগুলো করতে পারতাম না। আমরা কোভিড এর আগে আমরা এই বিষয়গুলো থাকলেও আমরা জানতাম না। এখন কিন্তু এই বিষয়গুলোকে আমরা ইউজ করছি, এবং আগামী দিনে এরকম হবে, অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় জায়গায় যাবে। এখন দেখো, তোমরা অনেকেই আছো যে কোনো একটা জায়গায় গিয়ে ক্লাস করতে চাও না, যে না ম্যাম, আমি তো বাড়িতে বসে, আমার সময় নষ্ট হচ্ছে না, আমি বাড়িতে বসে বসে আপনার ক্লাস করছি। আর সেখানে তোমাদের কিন্তু কখনোই এটা ফিল হয় না যে আমি তোমাদের থেকে দূরে আছি। সবসময় তোমাদের এটা ফিল হয় যে ম্যাম, আপনি সামনেই তো বসে আছেন, আমাদের তো এখানে কোনো রকম কোনো অসুবিধা ফিল হচ্ছে না। তোমরা বারে বারে করে এই কথাটা কিন্তু আমাকে সবসময় বলো। সুতরাং এটার ক্রেডিটটা কিন্তু আইসিটির কাছে যায়, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির কাছে যায়। সুতরাং এই বিষয়টা জানানোটা তোমাদের প্রয়োজন, এবং এই জন্য ইউনিট 8-এ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ডেটা ইন্টারপ্রিটেশন আমি তো বললাম, লজিক্যাল রিজনিং, ওয়েস্টার্ন লজিক, ইন্ডিয়ান লজিক এখানে অ্যাড করা হয়েছে। তার আগে ম্যাথমেটিক্যাল রিজনিং, ছোট্ট, একদম ছোট্ট পার্ট, ছোট্ট বিষয়, এটা ক্লাস করতে বেশি দিন সময় লাগবে না। ম্যাথমেটিক্যাল রিজনিং, কমিউনিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কমিউনিকেশন স্কিল, মানে কিভাবে তুমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলবে, হ্যাঁ, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, অনেকেরই তো সাবজেক্ট নলেজ আছে, সবাই কি সবার কথা শুনে? সব টিচারকে কি তার ভালো লাগে? ভালো লাগে না। সেখানে কথা বলার যে ধরন, শুধু কথা বলার ধরন না, বিভিন্ন আচার আচরণ, হাত নাড়ানো, পা নাড়ানো, মুখ নাড়ানো, সবটাই এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা
ভূমিকা পালন করে। সেটা এই কারণেই ইউনিট 4-এ কিন্তু তোমার কমিউনিকেশন রাখা হয়েছে, কম্প্রিহেনশন তো তোমার কগনিটিভ এবিলিটি দেখার জন্য রাখা হয়েছে। আর প্রথম দুটো পয়েন্ট নিয়ে তো কোনো কথাই নেই, টিচিং অ্যাপটিটিউড অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। সেখানে ইভালুয়েশন কি করে করা হয় স্টুডেন্টসদের, লার্নারের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, টিচারের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে। যদিও অনেকগুলো ক্লাস আমি তোমাদের নিয়েছি, খেয়াল করে দেখো, তোমরা খেয়াল করতে পারবে এই টিচিং এর যে প্রথম যে টপিকগুলো, কনসেপ্ট, অবজেক্টিভস, লেভেল অফ টিচিং, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস, এই বিষয়গুলো আমি প্রত্যেকটা পড়িয়েছি। খেয়াল করো, তোমাদের তোমাদের ধরে ধরে পড়িয়েছি। মেমোরি লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, প্রত্যেকটা টিচিং লেভেল কিন্তু আলাদা আলাদা করে তোমাদের আমি ক্লাস নিয়েছি। এবার এখানে দেখো, এখানের মধ্যেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে মেথডস অফ টিচিং এর মধ্যে অফলাইন ভার্সেস অনলাইন মেথড। অনেকেই এরকম আছে যে স্কুল কলেজে যাচ্ছে না, তারা কিন্তু অনলাইন মাধ্যমে পড়াশোনা করছে। ঠিক আছে, সেখানে কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছেন এই অনলাইন মেথডটাকে প্রমোট করার জন্য, সেই বিষয়গুলো কিন্তু এখানে পড়ানো হয়। ঠিক আছে, সুতরাং এই সমস্ত বিষয়। আর হ্যাঁ, যেটা তোমাদের কাছে সবচেয়ে জটিল বলে মনে হয় সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। আসলে কখনো এর আগে পড়ানো হয়নি তো, এই জন্য রিসার্চ অ্যাপটিটিউডটা জটিল বলে মনে হয়, কিন্তু রিসার্চ অ্যাপটিটিউড মোটেই জটিল নয়। জাস্ট এই পদ্ধতিগুলো ভালো করে জানতে হয় যে রিসার্চ কাকে বলে। আমি তোমাদের ইউটিউবের একটা ক্লাস দিয়েছিলাম দেখার জন্য যে রিসার্চ কাকে বলে, রিসার্চের মিনিং, কত ধরনের রিসার্চ হয়। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের রিসার্চ আলাদা, তারা হয়তো অ্যাপ্লাইড রিসার্চ করছে। ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে রিসার্চটা কিন্তু আলাদা হয়, সেখানে কিন্তু আমরা কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু বেশি করি। সুতরাং রিসার্চের মিনিং, টাইপ, ক্যারেক্টারিস্টিক্স পড়ানো হয়, মেথডস অফ রিসার্চ, এই যে এক্সপেরিমেন্টাল, সিলেবাসের মধ্যেই সব লেখা আছে। সিলেবাসটা ভালো করে পড়ে গেলেও দু তিনটে প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এক্সপেরিমেন্টাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, এই বিষয়গুলো এখানে পড়ানো হয়। স্টেপস অফ রিসার্চ, রিসার্চ পরপর পরপর কিভাবে তোমার এগোবে, থিসিস তুমি কিভাবে লিখবে, আর্টিকেল, তো এইটার উপর নিশ্চয়ই আমি তোমাদের আরেকটা ক্লাস নেব। হ্যাঁ, তোমাদের সকলেরই জানা উচিত যে শুধুমাত্র তো নেট কোয়ালিফাই করলেই তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি বসে যাবে, তুমি চাকরি পেয়ে যাবে, সবসময় বিষয়টা এতটা ইজি হয় না। কারণ কি বলতো, কারণ তুমি যখন সিএসসির ইন্টারভিউ দিতে যাবে, কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে যাবে, সেখানে দেখা হয় যে তুমি কতগুলো আর্টিকেল লিখেছো, হ্যাঁ, তোমার কতগুলো পেপার প্রেজেন্টেশন বা পেপার পাবলিকেশন রয়েছে। সুতরাং পেপার পাবলিশ করতে গেলে এই আর্টিকেল রাইটিংটা জানা খুব প্রয়োজন, এবং সেখানে ফরম্যাট কিভাবে লিখতে হয় বা স্টাইল কি কি থাকা দরকার, সেই বিষয়টাও কিন্তু এখানে পড়ানো হয়। ঠিক আছে, এই যে রেফারেন্সিং কিভাবে করতে হয়। অনেকে বলো যে ম্যাম বই থেকে তুলে দেবো, বই থেকে টুকে দেবো, বই থেকে কিভাবে তুলবে, বই থেকে কিভাবে টুকবে, তারও কিছু ফরম্যাট থাকে, তারও কিছু স্টাইল থাকে। সেই বিষয়টা কিন্তু থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং এ করানো হয়। এবং এই থিসিস লিখতে গিয়ে অ্যাপ্লিকেশন অফ আইসিটি, আবার দেখেছো কোথায় চলে এলো, আইসিটির অ্যাপ্লিকেশন, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির অ্যাপ্লিকেশন যে রিসার্চে রয়েছে। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট শোধ গঙ্গা, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট শোধ গঙ্গা, হ্যাঁ, যেখানে বিভিন্ন ধরনের থিসিস গুলো কিন্তু ওখানে রাখা থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যারা রিসার্চ করছে, হ্যাঁ, তারা কি করছে, বিভিন্ন ইউনিভার্সিটি শোধ গঙ্গাতে এই রিসার্চ গুলোকে প্রিজার্ভ করে রাখছে। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম শোধ গঙ্গা। হ্যাঁ, শোধ গঙ্গা, শোধ গঙ্গোত্রী, হ্যাঁ, এই বিষয়গুলোকে যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রমোট করছে, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ। ঠিক আছে, এটাই কিন্তু এখানে পড়ানো হয়, তার সঙ্গে সঙ্গে রিসার্চ এথিক্স পড়ানো হয়। ভেরি ইম্পর্টেন্ট রিসার্চ এথিক্স, মানে যে তুমি কারোর কাছ থেকে যে টুকে দিলে, কোনো একটা লেখা তোমার মনে হলো কারোর বইতে আছে, লিখে দিই, কেউ ধরতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু প্ল্যাগারিজম, এটাকে বলা হয় চুরি করা। হ্যাঁ, এটা এথিক্যালি রং, তুমি কারোর বই থেকে তাকে কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়া তার বই থেকে কিন্তু কিছু তুমি টুকতে পারো, তোমার পক্ষে কিন্তু এটা করা উচিত নয়। ঠিক আছে, তার জন্য তোমার কিন্তু পানিশমেন্টও হতে পারে। এখন এইরকম হয়েছে যে তার জন্য তোমার পানিশমেন্টও হতে পারে, কারোর কোনো বিষয়কে তুমি নিজের বলে দাবি করে যখন নিজের বইতে সেটা টুকে দিচ্ছ এবং তার কৃতজ্ঞতা স্বীকার না করছো, তখন কিন্তু সেটা প্ল্যাগারিজমের মধ্যে পড়ে যায়। এবং কত ধরনের প্ল্যাগারিজম আছে, এই বিষয়গুলো জানানোর জন্যই রিসার্চ অ্যাপটিটিউডে কিন্তু এই বিষয়গুলো অ্যাড করা হয়েছে। সুতরাং যে বিষয়গুলো প্রত্যেকটা ইউনিটে অ্যাড করা হয়েছে অত্যন্ত সাইন্টিফিক, তোমরা বুঝতে পারছো, এই যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, টোটাল লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন,
ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড হায়ার এডুকেশন সিস্টেম। এই সমস্ত মিলে তোমার নেটের পেপার ওয়ানের যে সিলেবাস, সেটা হচ্ছে জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। এই জন্য লেখা আছে, দ্য মেন অবজেক্টিভ ইজ টু অ্যাসেস দ্য টিচিং অ্যান্ড রিসার্চ ক্যাপাবিলিটিস অফ দ্য ক্যান্ডিডেট। এখানে টেস্ট করা হচ্ছে, অ্যাসেস করা হচ্ছে। দ্য টেস্ট এইমস অ্যাট অ্যাসেসিং দ্য টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড অ্যাজ ওয়েল। ক্যান্ডিডেটস আর এক্সপেক্টেড টু পজেস অ্যান্ড এক্সিবিট কগনিটিভ। তোমার কাছে এক্সপেক্ট করা হচ্ছে যে তুমি তুমি এই রাস্তায় যাচ্ছ, তুমি কলেজে প্রফেসর হতে যাচ্ছ, তার মানে দেখা হচ্ছে তোমার এই এবিলিটিস গুলো যেন থাকে। হ্যাঁ, তোমার মধ্যে কগনিটিভ এবিলিটিস গুলো যেন থাকে, which include comprehension, analysis, evaluation, and understanding the structure of argument, deductive and inductive reasoning. হ্যাঁ, অবরোহ যে যুক্তি, আরোহ যে যুক্তি, তোমার মধ্যে রিজনিং এর কতটা পাওয়ার রয়েছে, এগুলোই কিন্তু তোমার নেটের পেপার ওয়ানের মাধ্যমে অ্যাসেস করা হয়। দ্য ক্যান্ডিডেটস আর অলসো এক্সপেক্টেড টু হ্যাভ আ জেনারেল অ্যাওয়ারনেস। এই দেখো, তোমার কাছে এক্সপেক্ট করা হচ্ছে যে তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। কার প্রতি তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে? টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস তোমার যেন জানা থাকে, হায়ার এডুকেশন সম্পর্কে তোমার যেন বোধ থাকে, অ্যান্ড এই এনভায়রনমেন্ট সম্পর্কে। এই দেখো, ফার্দার দে শুড বি অ্যাওয়্যার of interaction between people, environment and natural resources and their impact on the quality of life. অর্থাৎ তোমার জীবন সুন্দর করে পরিচালনা করা তোমার দায়িত্ব, এবং তার জন্য তোমার যেটা দরকার, ইন্টারাকশন, পিপলের সঙ্গে পরিবেশের যে ইন্টারাকশন। নাহলে তুমি স্টুডেন্টকে কি শেখাবে, তাই না? সেটা কতটা এনভায়রনমেন্ট আমাদের কোয়ালিটি অফ লাইফের ওপর কতটা ইম্প্যাক্ট করে, এতগুলো বিষয়কে অ্যাসেস করার জন্য দ্য মেন অবজেক্টিভ ইজ টু অ্যাসেস, হ্যাঁ, দ্যাট ক্যান্ডিডেট। এই বিষয়গুলোকে অ্যাসেস করার জন্যই সুন্দরভাবে 10টা ইউনিটে খুব সাইন্টিফিক্যালি তোমার এই সিলেবাসটাকে ইয়ে ইয়ে করা হয়েছে, প্রমোট করা হয়েছে। ঠিক আছে, যাতে সব সব বিষয় সম্পর্কেই তোমার একটা জেনারেল নলেজ যেন থাকে। ঠিক আছে, এই জেনারেল নলেজটা দেখা হচ্ছে। ভাবো না, তোমার সাবজেক্টের নলেজ আছে, কিন্তু আদার সম্পর্কে তোমার কোনো রকম কোনো জ্ঞান নেই। তুমি তুমি স্টুডেন্টকে কে ডেলিভার করবে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে পরবর্তীকালে এই যে দেখো, অনেকেই নেট কোয়ালিফাই করে যায় বা অনেকেই সেট কোয়ালিফাই করে বসে আছে। শুধু নেট সেট কোয়ালিফাই করে থাকলে হবে না, অনেকেই কিন্তু সিএসসির ইন্টারভিউতে, অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে আটকে যায়। কেন আটকে যায়? কারণ তার বেসিক নলেজটাই নেই, সাবজেক্ট সম্পর্কে যে বোধ, নলেজ, কোনো না কোনো ভাবে ওপর 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 পড়াশোনা করে মাল্টিপল চয়েস পড়ে সে বেরিয়ে গেছে। কিন্তু যখন সে ইন্টারভিউতে যাচ্ছে, হ্যাঁ, সে যখন কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিচ্ছে বা স্কুল সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে যাচ্ছে, বেসিক্যালি সে আটকে যাচ্ছে, সে আর পারছে না। তাকে যখন কোনো একটা পেপার রাইটিং করতে বলা হচ্ছে যে তুমি একটা পেপার লিখে নিয়ে আসো, দেখো যে কোনো জায়গায় পিএইচডি করতে গেলে এখন কি হয়, তোমাকে সিনপসিস লিখে নিয়ে যেতে বলে। ঠিক আছে, এইবার তোমার প্রশ্ন, আমি সিনপসিস কি করে লিখবো? সিনপসিস লেখার টেকনিক তো আমি জানি না। সুতরাং এই টেকনিক গুলো তোমাকে শেখানো হয়, যে যেমন স্কুলে চাকরি করার আগে বিএডে তোমাকে শেখানো হয় যে কি করে তুমি পড়াবে, পরবর্তীকালে কি করে স্কুল টিচিং এ তুমি এগোবে। হ্যাঁ, কিন্তু এইভাবে কিন্তু নেটের মাধ্যমে, নেটের পেপার ওয়ানের মাধ্যমে তোমাকে এইভাবে জানানো হয় যে তুমি কিভাবে ভবিষ্যতে ভালো একজন প্রফেসর হতে পারবে। হতে পারার জন্য যে কোয়ালিটিগুলো, যে যোগ্যতাগুলো তোমার থাকা দরকার, সেটাই তোমাকে জানানো হয় এই নেটের পেপার ওয়ানের এই 10টা ইউনিটের মাধ্যম দিয়ে। সর্বাগ্রে তোমার সর্ববিষয়ে যেন তোমার একটা জেনারেল নলেজ যেন থাকে, সেটাকেই অ্যাসেস করা হচ্ছে যে তুমি কতটা জানো। পেপার টুতে তুমি সাবজেক্ট সম্পর্কে অনেক জানো, ঠিক আছে, যদিও আমরা দেখো যে আমরা পেপার টু পড়তে গিয়ে দেখি যে আমরা অনেক কিছুই জানি না, নতুন করে আমরা পড়ছি বা নতুন করে আমরা জানছি। ঠিক সেম পেপার ওয়ানের ক্ষেত্রেও সেটা কিন্তু হয়। পেপার ওয়ানেও কিন্তু তোমার এই জেনারেল নলেজটা তোমার কিন্তু দেখা হয়। হ্যাঁ, বলো, এই ফেজে আমি তোমাদের কি বোঝাতে সমর্থ হলাম যে নেটের পেপার ওয়ানটা কতটা সাইন্টিফিক্যালি সেই বিষয়টাকে ইন্ট্রোডিউস করা হয়েছে তোমাদের সামনে? বুঝতে পেরেছো নাকি বলো তো, আগে এইটুকু কথা বলো। সুতরাং পেপার, হ্যাঁ ম্যাম বুঝতে পারলাম, রিম্পি বলছে। তার মানে পেপার টু তুমি যতটা সময় দিয়ে পড়বে, মানে করো 3 ঘন্টাও যদি তুমি সারাদিন পড়ো, তাতে পেপার টু যদি তুমি হচ্ছে 2 ঘন্টা পড়ো, তার 1 ঘন্টা তোমাকে পেপার ওয়ানে দিতে হবে। আর সেখানেও কিন্তু কোনোভাবেই তোমার শুধু সাবজেক্টের নলেজ দিয়ে তুমি কিছু করতে পারবে না। এখানে তোমাকে কেউ বলেনি, কেউ বলেনি তোমাকে যে তুমি 100% প্রশ্ন করে এসো, তোমাকে কেউ বলেনি। তুমি ভাবো না স্ট্র্যাটেজিটা, কেউ বলেনি। তোমাকে বলছে মিনিমাম তুমি 30টা মতো যদি করে আসতে পারো,
ঠিক আছে? হ্যাঁ, 30টা যদি তুমি করে আসতে পারো তাহলেই কিন্তু তুমি মোটামুটি পেপার 2 দিয়ে তুমি বেরিয়ে যাবে। কিন্তু তুমি 25টা করে আসলে তুমি পারবে না, বা 24টা, 20টা, 16টা এটা করে আসলে তুমি পারবে না। ঠিক আছে? তার জন্য স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো অনেকে স্বচ্ছ ধারণা আমাদের থাকে না, তো এই জন্য সন্দতি ভীষণ অসুবিধা হয়, যে স্বচ্ছ ধারণাটা আমাদের থাকে না। সবারই, যে কোনো সাবজেক্টেরই, শুধু ফিলোসফির ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রে এই স্বচ্ছ ধারণাটা খুব প্রয়োজন। এবং এইভাবেই তোমরা যদি আগামী, আমি আবারও বলছি, আমি যখন আমি ভাবছিলাম, অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কিভাবে কোর্সটাকে তাড়াতাড়ি কমপ্লিট করানো যায়। তবুও আমার মনে হলো যে মিনিমাম 10টা ইউনিটের জন্য, তো তুমি মনে রাখবে 10টা ইউনিট, প্রত্যেকটা ইউনিটের একটা দুটো ক্লাস করলে তোমার হবে না, তুমি কিছুই বুঝবে না। মিনিমাম 10টা ইউনিটের 10টা করে ক্লাস হতে হবে। হ্যাঁ, এবার সপ্তাহে যদি 2 থেকে 3 দিন ক্লাস হয়, আমি হিসাব করে দেখলাম যে সপ্তাহে যদি 2 থেকে 3 দিন ক্লাস হয়, তাহলে প্রত্যেক মাসে একটা করে ইউনিট যদি টোটাল কভার হয়, যদিও একটা করে ইউনিট না, দুটো করে ইউনিটই কভার হবে, কারণ ম্যাথমেটিক্যাল রিজনিং গুলো তোমাদের প্রত্যেক সপ্তাহেই একটা করে ম্যাথমেটিক্যাল রিজনিং এর ক্লাস থাকবে। হ্যাঁ হ্যাঁ, অনেক লাভ হয়, অনেক লাভ হয় সম্প্রতি, শুধু সিলেবাস পড়ে। যেমন পেপার 2 এর সিলেবাস পড়ে প্রচুর লাভ হয়, পেপার 1 এর সিলেবাস পড়ে প্রচুর লাভ হয়, কারণ পেপার 1 এর সিলেবাস সম্পর্কেই তো কেউ ওয়াকিবহাল না, তার কি হবে? তাই না? সিলেবাস পড়ে প্রচুর লাভ থাকে। দাঁড়াও, এবার আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলছি, যে আমি যেটা ভেবেছি, যেভাবে আমি পরবর্তীকালে ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাব পেপার 2, আমি পেপার 1-এর, সেটাই আমি তোমাদের বলছি। এবার সপ্তাহে 2 থেকে 3 দিন তোমাদের ক্লাস হবে পেপার 1, ঠিক আছে? সপ্তাহে 2 থেকে 3 দিন, একদিন তোমাদের কম্পালসারি ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের ক্লাস থাকবে। আইদার সেটা হতে পারে তোমার ওই যে তোমার ওই যে কি আছে, ডেটা ইন্টারপ্রিটেশন, না হলে তোমাদের ম্যাথমেটিক্যাল রিজনিং, এটা সপ্তাহে একদিন ম্যান্ডেটরি ক্লাস থাকবে। আর সপ্তাহে আদার্স 2 দিন আমি তোমাদের, যেগুলো তোমাদের কনসেপচুয়াল বিষয়, যেমন টিচিং, যেমন রিসার্চ, এই বিষয়গুলো আমি তোমাদের কনসেপচুয়াল বিষয়গুলো, বাকি এই 2 দিনগুলো আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? আমি ঠিক করেছি, আমি চেষ্টাই করবো তো এই 3টে দিন ক্লাসটা তোমাদের পেপার 1-এর রাখতে সপ্তাহে। ঠিক আছে? তাহলে সেটাই যদি হয়, প্রত্যেকটা ইউনিটের মধ্যে যদি 10টা করেও ক্লাস প্রয়োজন হয়, 10টা করে ক্লাস মিনিমাম প্রয়োজন, নাহলে হবে না। তোমরা তো বুঝতে পারছো, যেমন এসডিজি এমডিজির একটা ক্লাস হয়েছে, তারপরে আমি কালকে বললাম অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস এর উপর একটা ক্লাস নেব। ঠিক আছে? এইভাবে করতে গেলেও, প্রত্যেকটা টপিককে কভার করতে গেলেও 10টা ক্লাস লাগবে প্রত্যেকটা ইউনিটে। তাহলে মোটামুটি তুমি ধরে রাখতে পারো সিলেবাসটা কমপ্লিট হতে 8 মাস মিনিমাম সময় লাগবে। কিন্তু হ্যাঁ, 8 থেকে 10 মাসের মধ্যে, আমি এটা বলছি যে 8 থেকে 10 মাসের মধ্যে টোটাল সিলেবাস কিন্তু তোমাদের খুব ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট, আমি তোমাকে বলছি, পুরো ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ক্লাস যেখানে থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমাদের দর্শন পরিবারের যে অ্যাপ আছে, প্রত্যেকটা ইউনিট ধরে ধরে সেখানে ক্লাসের রেকর্ডিং গুলো রাখা থাকবে, প্রত্যেকটা বিষয়ের উপরে রেকর্ডিং গুলো সেখানে থাকবে। এনি টাইম তোমরা সেই ক্লাসের রেকর্ডিং গুলো সেইখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এনি টাইম তোমরা অ্যাক্সেস করতে পারবে। এবং সপ্তাহে 2-3 দিন মানে সপ্তাহে, মাসে যতগুলো ক্লাস হয়, তুমি বুঝতেই পারছো, একটা থিওরিটিক্যাল ক্লাস থাকবে, অর্থাৎ মানে তোমার কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাস থাকবে, এবং তার সাথে সাথে ম্যাথমেটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিং এর ক্লাসগুলো তার সঙ্গে ইনক্লুড করা থাকবে, যেটা তোমার ক্রমাগত প্র্যাকটিসের বিষয়। ডেটা ইন্টারপ্রিটেশন তোমার প্র্যাকটিসের উপরে নির্ভর করে। হঠাৎ একদিন করে তুমি দুদিনে ডেটা ইন্টারপ্রিটেশন পারবে না, ওটা তোমায় কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। সেই ক্লাসগুলো থাকবে। এইভাবে যদি ক্লাসগুলো করা যায়, এইটুকু আমি তোমাকে অ্যাসিওর করছি, আপকামিং ডিসেম্বরে তোমার যে নেট পরীক্ষাটা হবে বা সেট পরীক্ষাটা হবে, তুমি বুঝতে পারবে যে তোমার পেপার 1-এ কতটা ডেভেলপমেন্ট হয়েছে। তুমি নিজেই বুঝতে পারবে, তোমার পেপার 2 এর থেকে পেপার 1-এ নিজেকে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট বলে মনে হবে। ঠিক আছে? অনেক কনফিডেন্ট বলে নিজেকে মনে হবে পেপার 1-এ। ক্লিয়ার? পেপার 1 এতটাই সুন্দর, আমি বলবো অনেক সুন্দর বিষয়। হ্যাঁ, এগুলো তোমাদের প্রত্যেকের জানা উচিত, আমারও জানা উচিত। ইভেন আমিও কলেজে চাকরি করছি, আমি কলেজে পড়াচ্ছি, আমার এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা উচিত। এমডিজি এসডিজি সম্পর্কে সচেতন থাকা উচিত। এইভাবে আপকামিং 8 থেকে 10 মাস, তার মানে তুমি বুঝতে পেরেছো কতগুলো পরীক্ষা তুমি তার মধ্যে পাবে। আমি যদি হাইয়েস্ট টাইম লিমিট 10 মাসই ধরে রাখি, যদি 10 মাসই ক্লাস হয়, তাহলে তুমি ভাবো কতগুলো পরীক্ষা তুমি পাবে। আপকামিং নেট পরীক্ষা তোমার হবে, যেহেতু এই নেটটা বাতিল হয়েছে, সামনে 1 মাস 2 মাসের মধ্যে নেট পরীক্ষা হবে, তার মাঝখানে তোমাদের প্রচুর ক্লাসেস হয়ে যাবে। এবং আমি ঠিক করেছি, প্রথমেই আমি তোমাদের পিপল ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো। এইখান থেকে গভর্নমেন্ট অনেক রকম প্রশ্ন দিচ্ছে, এইখান থেকে ইউজিসিতে অনেক রকম প্রশ্ন আসছে।
হ্যাঁ, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টের উপরে। সুতরাং এই টপিকটা আমি তোমাদের কভার করিয়ে দেবো প্রথমেই, ভালো মতো কভার করিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, এটা খুব প্রশ্ন দেয়, এটা এটা তো খুব একটা আলোচনার বিষয়বস্তু পরিবেশ সম্পর্কে। এই জন্য এটাই আমি তোমাদের প্রথম কভার করাবো। যেগুলো আননোন বিষয়, যেগুলো উত্তর করতে অসুবিধা হয়, সেগুলো আগে কভার করাবো। দেন আমি পরপর পরপর বিষয়গুলোতে রিসার্চ অ্যাপটিটিউড, তারপরে আমি রিসার্চ অ্যাপটিটিউড তোমাদের করাবো। ঠিক আছে? এইভাবে এগোলে, হ্যাঁ, তুমি কতগুলো পরীক্ষা পাচ্ছ? আপকামিং 1 মাস বা 1.5 মাসের মধ্যে একটা বড় পরীক্ষা আছে। তারপরে ডিসেম্বর মাসে দুটো পরীক্ষা আছে নেট বা সেট, এবং জুন মাসে আরেকটা নেট পরীক্ষা হবে। সুতরাং 3-4টে পরীক্ষা তুমি পেয়ে যাচ্ছ। এর মধ্যে পেপার 2 এর সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবং পেপার 1 এর সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। এবং এই দুটোকে যখন তুমি একসাথে কমপ্লিট করবে, তখনই তুমি কিছু একটা করতে পারবে, নচেত কিন্তু শুধু পেপার 2 দিয়ে কিছু করতে পারবে না। ঠিক আছে? এইভাবেই আমি ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করছি। হ্যাঁ, সেটা তো একটা ক্লাস করেই তোমরা বুঝতে পেরে গেছো সমদুতি, যে পরিবেশের কি অবস্থা বর্তমানে। ঠিক আছে? একটা ক্লাস করেই আমাদের মধ্যে ভয় ধরে গেছে। নেক্সট ক্লাস করলে আরো ভয় ধরবে। আমি আগামীকালের যে ক্লাসটা নেব, নেক্সট ক্লাস করলে আরো বিষয়টায় ভয় ধরবে। ঠিক আছে? তো এইভাবেই আপকামিং 8 থেকে 10 মাস ক্লাসগুলো এইভাবে এগোবে। রবিবার দিন রাত্রেবেলা নেটের পেপার 1 এর ক্লাস থাকবে। আগেও এটা ছিল, এই শিডিউলেও ছিল, এখনো সেই শিডিউলে থাকবে। একটা বৃহস্পতিবার দিন রাত্রেবেলা নেটের পেপার 1 এর ক্লাস থাকবে, আর একটা রবিবার দিন রাত্রেবেলা নেটের পেপার 1 এর ক্লাস থাকবে। আর একটা দিন আমি পরে অ্যারেঞ্জ করে বলে দিচ্ছি যে সেটা কবে ক্লাসটা থাকবে। এবং এখানে আমি এখনো আবারও বলছি যে আমি শুধুমাত্র মান্থলি ফিজই এখানে রেখেছি আমার পড়ানোর ক্ষেত্রে। আগেও ছিল, এখনো তাই আছে, মান্থলি ফিজই রয়েছে। এবং সেখানে মান্থলি ফিজ যেটা থাকবে সেটা 800 রুপিস আগেও ছিল, বর্তমানেও এটাই থাকবে, 800 টাকাই মান্থলি ফিজ থাকবে। এবং আমি তোমাদের সবাইকে এটাই বলবো, হ্যাঁ, যে অনেকেই চায় যে পুরো ফিজটা একেবারে দিয়ে দিলে সুবিধা হয় অনেকের, কিন্তু আমি তবুও বলবো, আমি আমার তরফ থেকে বলবো যে তুমি মান্থলি ফিস দিয়েই আমার কাছে পড়ো। হ্যাঁ, কারণ এটা যেন তোমার কাছে খোলা থাকে, যে 1 মাস পরে তোমার যদি মনে হয় যে তোমার আমার পড়ানো ভালো লাগছে না, বা তুমি নেটের পেপার 1 বুঝতে পারছো না, তুমি যেন আমাকে ছেড়ে যেতে পারো, সেই সুযোগও যেন তোমার কাছে রাখা থাকে। ঠিক আছে? এবং এই কারণেই আমি মান্থলি ফিজই এই ক্ষেত্রে, নেটের পেপার 1 এর ক্ষেত্রে শুধুমাত্র মান্থলি ফিজ রাখবো। আমি একসাথে পেমেন্ট এখনো রাখিনি। হ্যাঁ, যদি স্টুডেন্টদের কাছ থেকে রিকোয়েস্ট আসে সেটা আলাদা বিষয়, বাট আগেও নেটের পেপার 1 এর আমার ফিস 100 থেকে 150 জন একই সাথে আমার কাছে নেটের পেপার 1 তখন পড়তো। বাট মাঝখানের কিছু সমস্যার জন্য আমি নেটের পেপার 1টা ছেড়ে দিই, আমি শুধুমাত্র পেপার 2তেই কনসেন্ট্রেট করি। বাট আমি দেখলাম যে শুধু পেপার 2 দিয়ে হবে না, পেপার 1টাকেও সেখানে ইকুয়ালি রাখতে হবে, না হলে হবে না। আর যেহেতু তোমরা আমার কাছে পড়ে পড়েও খানিকটা অভ্যস্ত হয়ে গেছো, আমার পড়ার ধরনের সঙ্গে যেহেতু তোমরা অভ্যস্ত হয়ে গেছো, সেই জন্য পেপার 1টাও আবার নতুন করে আমি শুরু করলাম। আশা করছি পেপার 2 পড়ে তোমরা যতটা আমার কাছে বেনিফিটেড হয়েছো, তোমাদের যতটা ভালো লাগে, হ্যাঁ, পেপার 1টা পড়তেও হয়তো আশা করি ততটাই ভালো লাগবে। আমি মান্থলি ফিসটাই ইমিডিয়েটলি রেখেছি পেপার 1 এর জন্য। আর যদি মনে হয় আমি একটুখানি ভেবে দেখবো। ঠিক আছে? যদি মনে হয় যদি কোনো একটা ফিস একসাথে করে দিয়ে অ্যাপে করা যায়, যদি এই ফেসিলিটিস থাকে, তাহলে অবশ্যই সেটা রাখবো। হ্যাঁ, আর মান্থলি ফিসটা রাখা একটাই কারণে, যে তোমার যদি আমার পড়া, কোনো জোরজাবস্তির তো কোনো ব্যাপার নেই, এটা তো পড়াশুনো, এর বাইরে তো কিছু না। আমি তো টিচার। ঠিক আছে? আমি তোমার কাছে পড়াতে এসেছি। ঠিক আছে? এর বাইরে কিন্তু কিছু না। তাতে যদি তোমার মনে হয় 1 মাস পরে যে ম্যাম আপনার পড়ানো আমার হচ্ছে না, আমার ভালো লাগছে না, সেই জায়গাটাও যেন তোমার কাছে ওপেন থাকে, সেই জন্যই কিন্তু মান্থলি ফিজই সেক্ষেত্রে রাখা হচ্ছে। আর টোটাল কোর্স টেনিওর 8 মাস থেকে 10 মাসের রাখা হচ্ছে, তার বাইরে নয়। ঠিক আছে? তোমরা ক্লাসগুলো করে দেখো, আপকামিং যে ক্লাসগুলো পরপর হবে। কালকের ক্লাসটাও আমি তোমাদের সবার জন্য রাখবো, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস যেটা আছে তোমাদের। এমডিজির ক্লাসগুলো আমাদের দর্শন পরিবারের অ্যাপে এই ক্লাসগুলো রয়েছে। আমি তোমাদের জন্য 1 টাকার বিনিময়ে ওই ফ্রি ক্লাসগুলো আমি তোমাদের দিয়েছি। তোমরা দেখো যে ক্লাসগুলো আমাদের দর্শন পরিবারে কিভাবে হচ্ছে। এইভাবেই ক্লাস হয়, কোনো মেটেরিয়াল প্রোভাইড করা হয় না। বই কিনতে বলবো আমি তোমাদের, সরাসরি বইগুলো তোমরা পড়বে, আর তার সঙ্গে সঙ্গে আমি তো পিডিএফ তোমাদের দিয়ে দিই। সেই দুটো একত্রিত মিলিত হয়ে আমরা আগে পড়বো, বুঝবো, বিষয়গুলো জানবো, দেন আমরা সেই বিষয়ের উপরে এমসিকিউ সলভ করব। ঠিক আছে? এর বাইরে নয়। হ্যাঁ, আমি ফি স্ট্রাকচার কোনোভাবেই বাড়াইনি, আমার যেটা ছিল সেটাই থাকবে। 800 টাকা ফিজ আগেও ছিল, 800 টাকা ফিজ এখনো থাকবে। তোমরা ক্লাসগুলো জয়েন করো, ক্লাসগুলো করো। হ্যাঁ, তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে নিশ্চয়ই জানাবে। একটা আলাদা গ্রুপ ক্রিয়েট হবে কালকের পর থেকে, যে তোমরা কারা কারা পড়তে চাইছো আমার কাছে জানাবে, আমি অবশ্যই সেই গ্রুপে তোমাদের জয়েন করিয়ে দেবো। হ্যাঁ, অ্যাপে তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো, অ্যাপে ক্লাসগুলো তোমাদের পরপর পরপর থাকবে। ঠিক আছে? সেইভাবেই কিন্তু তোমরা ক্লাসগুলোকে যখন তখন অ্যাক্সেস করতে পারবে, আশা করি। তো আচ্ছা, আমাকে একটু এইটা এইটা ফিডব্যাক দাও তো, যে অ্যাপে যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ, হ্যাঁ, অ্যাপে ক্লাসগুলো দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? বলো না তো। ম্যাম, না ম্যাম, ভালো।
পুরো একেবারে ম্যাম, যে আমার একটু অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে পিয়ালি? ম্যাম, আমার না, আমি বুঝতে পারছি না কি সমস্যাটা হচ্ছে। আমার ফোনে, আমি ফোন থেকে ক্লাসটা করি তো বিভিন্ন মানে আমি ইউটিউব দেখতে পাচ্ছি বা আদার প্ল্যাটফর্ম আমি ভালোভাবে ইউজ করতে পারছি, কিন্তু অ্যাপে যে ভিডিওগুলো দেখতে প্রচুর পরিমাণে আটকে যাচ্ছে। কেন? এটা তো হওয়ার কথা না। বাকি জনদের কি এরকম সমস্যা হচ্ছে? হ্যাঁ ম্যাম, আমারও হচ্ছে এটা। তো দেখেছিলাম সব ঠিকই ছিল। আমি কালকে একটা লজিকের ক্লাস দেখতে গিয়ে এই এই ব্যাপারটা ফেস করেছি। আমি ভাবছিলাম আমার হয়তো নেটের প্রবলেম, এটা তাহলে কি সবার হচ্ছে। টেলিগ্রামে তাহলে কি টেলিগ্রামে ক্লাসগুলো দিলে বেশি ইয়ে লাগছে? আমি পিয়ালিকে বলছি না, যারা টেলিগ্রামে আছো সুইটিদের বেশি সুবিধা হচ্ছে। টেলিগ্রামে তো অসুবিধা হচ্ছিল না, কিন্তু অ্যাপেও অসুবিধা হচ্ছিল না। অ্যাপে আমি আগে ক্লাস দেখেছি, সবই ঠিকঠাক ছিল, কিন্তু কালকে এটা আমি খেয়াল করেছি যে ঘুরছে, ক্লাসগুলো বাফারিং হচ্ছে। আমি ভাবছিলাম হয়তো আমার নেটের অসুবিধে, তাই আচ্ছা, জন্য। আমি একটা কাজ করে দেবো, তোমাদের সুবিধা হবে। ম্যাম, আমার বাফারিং আর হবে ক্ষেত্রেও না। হয়েছে আমি আমি বিষয়টা। কথা দিচ্ছি বাফারিং আর হবে না। তার কারণ হচ্ছে আমি তোমাদের ক্লাসগুলো ডাউনলোড করার ব্যবস্থা করে দেবো। ক্লাসগুলো ম্যাম, ডাউনলোড ওটা, করার ব্যবস্থা করে দেবো, তোমার ডাউনলোড করে রেখে দেবে, আর বাফারিং হবে না ক্লাসে। হ্যাঁ ম্যাম, ম্যাম, এটা খুব সুবিধা ম্যাম, হয় হ্যাঁ, ডাউনলোড করলে। এটা অনেক আরো আচ্ছা, আমি সুবিধা হয়। আমি অনেকটা আমি টাইমের তো ক্লাসগুলো, শোনো, ইনক্রিজ। ক্লাসগুলো হয়তো নিজের মোবাইলে ডাউনলোড হবে না, অ্যাপে ডাউনলোড হয়ে থাকবে ক্লাসগুলো। ওখান থেকে তুমি ক্লাসগুলো দেখে নিতে পারবে, অসুবিধা হবে না। আমি এই ম্যাম, প্রবলেমটা তাহলে কি হয়েছে, স্টোরে ক্লাস বেড়ে যাবে? হ্যাঁ, দিতে তাতেও পারছি না, সুবিধা খুব হয়। তাড়াতাড়ি। আচ্ছা, আচ্ছা, একটু আমাকে বলতে দাও, ক্লাসগুলো আর বাফারিং হবে না। ক্লাসগুলোকে আমি ডাউনলোড করার ব্যবস্থা করে দিচ্ছি অ্যাপে। ঠিক আছে, ওখান থেকে ডাউনলোড করা থাকলে যখন তখন তুমি দেখতে পারবে, তোমার তো আর বাফারিং এর কোনো প্রশ্নই আসবে না। বুঝতে পেরেছো ম্যাম, প্রিয়া? আমি ম্যাম বলতে চাইছি যে ম্যাম, তাহলে আমার মানে মানে কোনো অসুবিধা হবে না তো, মানে কোনো স্টোর মানে ফুল হয়ে যাবে না তো ডাউনলোড না, করলে? না, অ্যাপে কোনো স্টোর ফুল হবে না তোমার। আচ্ছা। মনে করো অ্যাপে তুমি সব কোর্সও নিয়ে নিয়েছো, তা সব হ্যাঁ। কোর্সের সব ক্লাস তোমার ডাউনলোড করা আছে। তোমার তো মোবাইলে ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে, তোমার অ্যাপে গিয়ে ডাউনলোড হচ্ছে। সেখানে স্টোরিং এর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। বুঝতে পেরেছো? কোনো স্টোরের প্রবলেম হবে না, কোনো অসুবিধা নেই। তো আমি করে দেবো, ডাউনলোডের ব্যবস্থা করে দেবো ক্লাসগুলোর, আশা করি আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এইটুকু আমি তোমাদের বলছি যে ক্লাসগুলো করো, কালকের ক্লাসটা করো। না হয় কাল, এতগুলো তো ক্লাস করলে, কালকের ক্লাসটা করো। যারা পড়তে চাইছো তারা অবশ্যই ক্লাসগুলো জয়েন করো। ভালো করে যারা পড়তে চাইছো, ভালো করে বিষয়গুলোকে কনসেপ্ট যারা ক্লিয়ার করতে চাইছো, অবশ্যই ক্লাসগুলোতে জয়েন করো। আশা করি কিছু একটা আমি তোমাদের ইনপুট দিতে পারবো, এইটুকু আমি তোমাদের বলতে পারি। আর কি, আর কোনো কিছু, কারোর কিছু জানার থাকে তাহলে আমাকে বলো। ম্যাম, হ্যাঁ, বলো রিম্পা। ওই বলছি এখন কি ওই একটার সঙ্গে একটা ওই ইয়ে মানে একটার সঙ্গে একটা একটা হয় না যে কমিউনিকেশন বা হয়তো হায়ার এডুকেশন একসঙ্গে দিয়ে কোনো কম্বিনেশন কোনো প্রশ্ন দিচ্ছে এখন? হ্যাঁ, কম্বিনেশন প্রশ্ন হতেই পারে, যেমন কম্বাইন টপিকই তো, টিচিং অ্যাপটিটিউড পড়তে গিয়ে কমিউনিকেশন পড়তে হয়, ঠিক আছে। আর কমিউনিকেশন পড়তে গেলে আইসিটি জানতেই হয়, নাহলে কমিউনিকেশন হয় না। ঠিক আছে, আইসিটি পড়তে গেলে হাই এডুকেশনের সঙ্গে তার অ্যাটাচড হয়ে যায় টপিকগুলো, বুঝতে পেরেছো? সুতরাং একটা টপিক আর একটা টপিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, একটা টপিক আর একটা টপিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটাকে ছেড়ে তুমি অন্যটাকে এগোতে পারবে না। যেই মাত্র তুমি টিচিং অ্যাপটিটিউড পড়বে, কমিউনিকেশন তার সাথে জড়িত হয়ে যাবে। কমিউনিকেশন যেই মাত্র পড়বে, আইসিটি তার সাথে জড়িত হবে। যেই মাত্র আইসিটি পড়বে, হায়ার এডুকেশন তার সাথে জড়িত হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো রিম্পা আমি কি বলছি? এই জন্য যখন আমরা একটা ইউনিট কমপ্লিট করি তো আর একটা ইউনিট করি না, কারণ হ্যাঁ, এটা সম্পূর্ণ হয় না, 10টা ইউনিট কমপ্লিট করা সত্যি সম্ভব হয় না, একদম। তখন আমাদের 10টা পরীক্ষার ইউনিট হলে কমপ্লিট কিন্তু খুব করারও দরকার নেই, গন্ডগোল। আমি তোমাকে স্ট্র্যাটেজি বলবো। আমি যখন পড়াতে পড়াতে এগোবো, তখন বলবো 10টা ইউনিট কমপ্লিট করার দরকার নেই। করবে না, 10টা হুম, ইউনিট কমপ্লিট হুম। করতে হবে না। তোমাকে কেউ বলেনি 10টা ইউনিট কমপ্লিট করে দাও, ঠিক আছে। কিভাবে কমপ্লিট করবে আমি বলবো। আমি এই জন্য পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টটা আগে করিয়ে দিচ্ছি, কেন বলো তো? ওই ইউনিটটা একদম স্বতন্ত্র, একদম আলাদা। ঠিক আছে, ওই হ্যাঁ, পিপল কিন্তু ডেভেলপমেন্ট, ওখানটায় বেশি প্রশ্ন পড়ে। হ্যাঁ, 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 ওটা একদম আলাদা। ঠিক আছে, হ্যাঁ, ওইটা আগে করিয়ে দিই, তারপরে অ্যাটাচড গুলো করিয়ে দেবো, অসুবিধা হবে না। ঠিক আছে। ঠিক আছে, চেষ্টা করবো আমি আমার মতো করে, যতটা তোমরা যতটা পেপার টুতে আমি যেভাবে পড়াই ধরো, সেভাবে আমি চেষ্টা করবো পেপার ওয়ানটাকেও সেভাবে তোমাদের পুরোটা কমপ্লিট করে দিতে চেষ্টা করব। আশা করি এই দুটো একত্রিত ভাবে এগোলে, হ্যাঁ, তোমরা একটা জায়গা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে যাবে। বিশেষ করে ডিসেম্বরের নেট বা সেটকে আমি খুব টার্গেট করে আছি তোমাদের জন্য, তোমাদের সবার জন্য। ঠিক আছে, একটু কষ্ট করে পড়াশোনাটা করো। পড়াশোনা এত সহজ জিনিস নয়, শর্টকাট মেথড নয় পড়াশোনা। পড়াশোনা একটা লং টার্ম মেথড, এটাকে শিখতে হয়, আয়ত্ত করতে হয়, তাই না? লার্নিংটা যেমন প্রয়োজন, মেমোরাইজিংটাও তেমন প্রয়োজন। হ্যাঁ, নেট কোয়ালিফাই করলে রেট দিয়ে আপাতত তো পিএইচডি করার সুযোগ আছে রেট দিয়ে।
ঠিক আছে, আপাতত এখনো আছে, এরপরে কি হবে সেটা আমি জানি না, এখনো অবধি তাই আছে। হ্যাঁ, নেটেরও 3টে মানদণ্ড না 4টে মানদণ্ড করে দিয়েছে, দেখবে ওই নোটিফিকেশনটা, আগে নেট পরীক্ষাটা হোক, আপকামিং নেটটা হলে বোঝা যাবে যে কি হচ্ছে। এখনো বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। দেখো, হঠাৎ করে অফলাইন মোড করে দেওয়ার পরে আবার অনলাইন মোডে ফেরত গেল, আবার বললো যে কম্পিউটার বেসড এক্সাম হবে, নেক্সট এক্সামটা কম্পিউটারে এক্সামটা হবে, অফলাইনে এক্সামটা হবে না। তোমরা সবাই টার্গেট করে থাকো হচ্ছে তোমার ডিসেম্বরের নেট সেটের দিকে একবার টার্গেট করো, সেটা পেপার 2 পেপার 1 সমস্ত দিয়ে ডিসেম্বরটা টার্গেট করো। জুন অব্দি লাস্ট টার্গেটে, তোমার কিন্তু এই জুনের মধ্যেই তোমাকে কিন্তু বেরোতে হবে, এটা কিন্তু আমি তোমাদের বলছি, সবাইকে কিন্তু একটা কথা বলছি, নেক্সট জুনের মধ্যে কিন্তু তোমাকে নেট বা সেট যে কোনো একটা কিছু কোয়ালিফাই করে বেরোতেই হবে। এটা তোমাদের, তোমাদের রেসপন্সিবিলিটি এবং আমার রেসপন্সিবিলিটি পড়ানো। আর আমি আমি আমার সর্বস্ব দিয়ে পড়াই, তোমরা এটা খুব ভালো করে জানো। বাকিটা এবার তোমরা করবে, ঠিক আছে, বাকিটা এবার তোমাদের দায়িত্ব। আমি কিন্তু ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াই, ঠিক আছে, সুতরাং তোমাদের বাকি রেসপন্সিবিলিটি ক্লিয়ার, তোমাকে করতেই হবে, আর তোমরা পারবেও, এইটুকু আমি বলছি যে তোমরা পারবেও। ক্লাসগুলো করো, আগামীকাল রাত্রেবেলা আমি পিপল এনভায়রনমেন্টের ওপর আরেকটা ক্লাস রাখছি, তোমরা করো। হ্যাঁ, দেন আমাদের পেড গ্রুপের ক্লাস কিন্তু তারপর থেকেই শুরু হয়ে যাবে হয়তো। ম্যাম, হ্যাঁ, বলো। তাহলে ওই এবারে তো আগস্টে শুরু হচ্ছে, ওই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এক্সামটা হচ্ছে, তাহলে আবার ডিসেম্বরে এক্সাম হবে? হ্যাঁ হ্যাঁ, আবার হবে, কারণ জুনের এক্সামটা এটা হচ্ছে, আবার ও ডিসেম্বরে তাহলে এক্সাম হবে। ঠিক ঠিক। হতেই হুম হবে, দুটো নেট একটা সেট এক্সাম হতেই হবে, হবেই তোমার। ডিসেম্বরের জন্য রেডি হয়ে থাকো রিম্পা, আমি তোমাদের সবাইকে বলছি। হুম হুম। অনেক ভালো ভালো ইউনিট কিন্তু তোমাদের তার মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে, কঠিন ইউনিট কভার হবে। সুতরাং এইভাবে চলো, আমরা এগোতে থাকি, পড়াশোনাটা এইভাবেই আমরা করতে থাকি, আশা করি খুব তাড়াতাড়ি খুব একটা ভালো জায়গায় আমরা পৌঁছে যাব। হ্যাঁ, আমরাও তোমরাও কলেজ এবং ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবে, অনেক বড় বড় জায়গায় যেতে পারবে, অনেক বড় বড় পদে যেতে পারবে, আমার থেকে অনেক বড় জায়গায় যেতে পারবে, এই আশা নিয়েই আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করি। আজকের ক্লাসটা ইউটিউবেও আমার থাকবে রেকর্ডিং হিসাবে। তোমরা যারা চাইবে যে পেপার 2 এর ক্লাস বা পেপার 1 কোনোটাই জয়েন করতে, আমার ক্লাসগুলো করতে চাইবে, অবশ্যই আমাকে সেখানে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রচুর জন আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমি রিপ্লাই সবাইকেই করি, চেষ্টা করি রিপ্লাই করতে, দু একজনের জন্য মিস হয়ে যায়, তবুও আমি তোমাদের বলবো যে পার্সোনাল মেসেজ করো, আমি তোমাকে গাইড করে দেবো যে কিভাবে কি পরবর্তীকালে এগোবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9432918197, ঠিক আছে, মানে অবশ্যই। হ্যাঁ, বলো। আমি একটা আপনাকে সাবজেক্টের একটা প্রশ্ন করেছিলাম, আসলে ওটা লিখতে পারিনি, অনেক বড় তো তাই ভয়েস দিয়েছিলাম। কি যেন ওটা আপনি বলেছিল বলো তো? ও, ওই ও আচ্ছা, সমাধি। হ্যাঁ, আসলে সমাধি, আপনি আমি রেকর্ডিংটা অনেকদিন আগে দিয়েছিলেন, কিন্তু হ্যাঁ। আমি বুঝতে পারছি না। আমি অনেকগুলো বই দেখলাম, আবার সিডি শর্মা বইটা দেখলাম, আসলে আচ্ছা, ইংলিশটা আমি তো দেখে নিচ্ছি, আরেকবার দেখে নিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে, হ্যাঁ দেখে নিয়ে আমি রিম্পা বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, চলো তাহলে আজকে, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, কালকে ক্লাসটা করো। ক্লাসগুলো এইভাবেই করতে হবে, কনসেপ্ট এইভাবেই ক্লিয়ার করতে হবে, তবেই কিছু একটা করা সম্ভব, নচেত কোনো কিছু মুখস্থ করে তোমার কিছুই হবে না, তুমি পারবে না। আর কি কি বই কিনতে হবে না কিনতে হবে সব আমি তোমাদের ইন ডিটেলসে বলে দেবো। পেপার 2 এর ক্লাস দেখছি পরশুদিন আমি তোমাদের নেব, পরশুদিন পেপার 2 এর ক্লাস নেব। আমিও একটু কলেজের কাজে বিজি হয়ে গেছি, পেপার 2 এর ক্লাস পরশুদিন হবে সন্ধ্যুতি, ঠিক আছে। কালকে নিতে পারবো না, কিন্তু হ্যাঁ এই সপ্তাহে দুদিন আমি মিনিমাম ক্লাসটা নিয়ে নেবো, ঠিক আছে। তো চলো, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, দাঁড়াও।